রাজনৈতিক যুদ্ধে বিএনপি জামাত কে হবে আগামীর রাষ্ট্রনায়ক? আমার দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের আলোকে আমার জানা মতে বিএনপি তার দুর্নীতির যে বৃত্ত থেকে সেটা থেকে বেরিয়ে আসতে পারে, বা চাঁদাবাজির যে বৃত্ত থেকে সেটা বেরিয়ে আসতে পারে। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি একই বৃত্তের দুটি ফুল, মানে এটা এটা একদম এপিট মুদ্রার এপিট আর ওপিট। আপনার বিএনপি এই যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন সেই 2009 টু 2024 এই সময়ের মধ্যে রাস্তায় কিন্তু বিএনপি লোকজনকে দেখা যায়নি। আমরা অনেক টকশোতে বলেছি যে যদি যারা এমপি ইলেকশন করার জন্য, নমিনেশন দেওয়ার জন্য যে মিছিলগুলো নিয়ে মানে আপনার সেন্ট্রাল কার্যালয়ে আসতো, তারা যদি রাজপথে থাকতো বিগত 15 বছরের মধ্যে, তাহলে তো সরকার 5 বছর পরেই সরকার চেঞ্জ হয়ে যেত। কিন্তু বিএনপি কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। বিএনপির নেতাদের বাসায় মানে বিএনপিকে যখনই মিছিলে মানে বিএনপি যখনই রাস্তায় নামছে, তখন রাস্তায় নামার পরপরই বিএনপির সেন্ট্রাল লিডার আগে পালাইছে, তাদের নেতা কর্মীদের রাস্তায় ফেলাই রেখে, নেতা কর্মীদের জেলে ধরে নিয়ে গেছে। তো নেতৃত্ব যেখানে থাকে না, সেখানে রাজপথে কিভাবে তারা নেতৃত্ব দিবে? আজকে বিএনপির গণজোয়ার বইছে, একথা বলতে গেলে রবি ভাই হয়তো রাগ করবে বা বিএনপি সমর্থকরা রাগ করবে, কিন্তু দুঃখের সাথে এটা বলতে হচ্ছে আজকে যে আপনার বিএনপি এত লোকজন কোথায় ছিল এতদিন? এই লোক তো সব আওয়ামী লীগ থেকে ফরওয়ার্ড হয়ে এখন বিএনপি ব্যানারে আসছে। লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতির যে মানে গন্ধ বিএনপির গায়ে লেগেছিল সেই 2001 থেকে 2006 পর্যন্ত, সেই গন্ধ কিন্তু বিএনপি আজও মুছতে পারেনি। আজকে যখন ক্ষমতার পালাবদল হচ্ছে, যখন অভ্যুত্থান হলো, তখন বিএনপির লোকজনের সবচেয়ে বেশি মিডিয়ার যে রিপোর্ট কভারেজ আমরা দেখতে পাচ্ছি, সেখানে বিএনপির ম্যাক্সিমাম লোকজন মানে আমি বলবো না যে শীর্ষ লেভেলের কারা কারা জড়িত ছিল, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে মিডিয়াতে একাধিক টপ লেভেলের বিএনপির লোকদের নেমে আসছে যে যারা চাঁদাবাজি, ছিনতাই। বাংলাদেশে একটা নিজের গণঅভ্যুত্থান হয়ে গেছে। বাংলাদেশে দেখেন যে আজকে তৃতীয় পক্ষের জন্য মানুষ চিৎকার করছে। কেউ বিএনপি কেও চায় না, আওয়ামী লীগ কেও চায় না, মানুষ থার্ড পার্টিকে চায়। তো এই থার্ড পার্টি কে হবে? থার্ড পার্টি টাইম উইল বি সি, এন্ড দ্যাটস টাইম ইজ ওরিয়েন্ট। সো দ্যাটস ওয়াই বিএনপি কে মনে করলে হবে না। বিএনপি বিগত দিনের কার্যক্রম সম্পূর্ণ বিতর্কিত। বিএনপি জ্বালাও পোড়াও নৈরাজ্য এমন কোন অন্যায় অপকর্ম নাই যা বিএনপি করেনি। যা ফখরুল ইসলাম বলছে যে আমরা মৌলবাদীদেরকে কখনো, বাংলাদেশের জনগণ মৌলবাদীদেরকে কখনো ক্ষমতায় আসতে দিবে না। তো বাংলাদেশে জামাতের এই মুহূর্তে যে জনসমর্থন, জামাত ডিভাইডে যেভাবে ইনক্রিজ করতেছে, বা মানে জামাতের যে সারা বাংলাদেশ ব্যাপী তাদের যে অবস্থান, এটা গণঅভ্যুত্থান পরবর্তী সময় আপনি যদি জামাতের একটা জরিপ করেন, আমি মনে করি যে মানে আই হোপ আফটার সাম টাইম জামাত বাংলাদেশের নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট হবে। আসুন সেই গুরুত্বপূর্ণ জনপ্রিয় আলোচনাটি আমরা শুনে আসি। রাজনৈতিক যুদ্ধে বিএনপি জামাত কে হবে আগামীর রাষ্ট্রনায়ক? বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, নাকি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান? কে হচ্ছেন আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক? এবং এই যে বিএনপি আর জামাতের ভিতরে একটি আলোচনা সমালোচনা একে অপরকে নিয়ে করা হচ্ছে, সেটা রাজনৈতিক মাঠে আগামী দিনগুলোতে আওয়ামী লীগকে সুবিধা করে দিবে কিনা, আওয়ামী লীগের জন্য এটা লাভজনক হবে কিনা, সেই বিষয়গুলো বিবেচনা করে কথা বলার জন্য আমার শুরুতেই সাংবাদিক সর্দার হাসান ইলিয়াস তানিম, রাজনৈতিক যুদ্ধে বিএনপি জামাত কে হবে আগামী রাষ্ট্রনায়ক। দেখুন, আপনি যে আজকের যে থ্যাম্বল যেটা আপনি মানে শিরোনাম করেছেন, এটা আসলে বাংলাদেশ এক কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে অতিবাহিত করছে। ছাত্র জনতার একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করেছে, এবং সেই 2009 থেকে আপনার মানে 2024 এর আপনার 5 সেপ্টেম্বর পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত যে নির্যাতিত জনগোষ্ঠী ছিল, এই নির্যাতিত জনগোষ্ঠীটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুইটি ভাগে বিভক্ত। একটি বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আরেকটি হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী। তো এই দুইটি দল বাংলাদেশের নেতৃস্থানীয় বা লিডিং পজিশনে থেকে তারা জনগণকে নেতৃত্ব দিয়ে থাকে। আমরা অভ্যুত্থান পরবর্তী সময় যখন ইন্টারিম গভর্নমেন্ট মানে একটা ব্যাড সিচুয়েশনের মাধ্যমে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট টেক অন করেছে, দায়িত্ব নিয়েছে। তো এরকম একটা সিচুয়েশনে যখন আপনার শহীদদের লাশের সারি প্রতিটা মুহূর্তে বেড়েই যাচ্ছে, হসপিটালগুলোতে মৃত্যুর মিছিল চলছে, যখন রাস্তা থেকে রক্তের দাগ শুকায়নি, যখন আমার বোনরা তাদের ভাইয়ের লাশ মানে দাফন করে ঘরে উঠতে পারেনি, তাদের যে আপনার মৃত্যুর পরে যে একটা চল্লিশা বলে বা একটা ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটা করে উঠতে পারেনি, ঠিক সেই মুহূর্তে আমি অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটা সর্ববৃহৎ একটা দল, যারা মানে একবারে আপনার অভ্যুত্থানের পরপরই তাদের সেন্ট্রাল কার্যালয়ের সামনে একটা বিরাট সমাবেশ ডেকে ফেলছে। এটা খুব মানে লজ্জাজনক, এবং আমি শুধু ধিক্কার জানাই না, এটা গোটা বাংলাদেশের মানুষ কিন্তু ধিক্কার দিয়েছে। অপরদিকে যদি আপনি দেখেন যে বাংলাদেশের অন্য একটি দল, আমি মানে একটা ধর্মভিত্তিক দল বলি, তারা কিন্তু আপনার জনগণের কাছাকাছি গিয়েছে, তারা কিন্তু প্রতিটা মানে শহীদ পরিবারের কাছে গিয়ে তারা তাদের ইকোনমিক্যাল যে ফাইন্যান্স সেটা কিন্তু তারা ডোনেট করেছে। আমি বলছি না বিএনপি ডোনেট করেনি, আমি বিএনপিও ডোনেট করেছে, কিন্তু তাদের পরিমাণটা এবং তাদের যে সিচুয়েশন কাভারেজ, সেই সিচুয়েশন কাভারেজটা বিএনপি দিতে পারেন। আপনি দেখেন যে সেই ইসলামী দলটি কিন্তু বাংলাদেশে এখন এই মুহূর্তে ব্যাপকভাবে তাদের একটা জনসমর্থন বা বিস্তৃত লেভেলে তাদের পাবলিক স্যাটিসফ্যাকশন কিন্তু তারা অলরেডি অর্জন করে ফেলেছে। এবং যদি আপনি দেখেন যে 2009 থেকে বা 2010 থেকে 2024 এবং লাস্ট ইফোর্ট যেটা গভর্নমেন্ট সর্বশেষ তাদেরকে নিষিদ্ধ করেছিল, এই নিষিদ্ধ করা থেকে শুরু করে এই নিষিদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত তারা বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত দল। এটা বিএনপি নেতৃবৃন্দ বলবে, এটা নিয়ে আমার কোনো মানে আমি এটা মানে আই হোপ এটা বিএনপি নেতৃবৃন্দ বলবে যে তারা যথেষ্ট নির্যাতিত। সেই নির্যাতনের জায়গা থেকে তারা কিন্তু মানে ঠিক
সময় মোতাবেক একদম স্যাটিসফ্যাকশন টাইমে তারা কিন্তু মানুষের দোরগোড়ায় গেছে, যেটা বিএনপির জন্য একটা ব্যর্থতা। অপরদিকে আপনি দেখেন যে আজকে জামাত যখন বিভিন্ন মানে এই ধর্মভিত্তিক দল জামাত তারা যখন আপনার একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপির সাথে কমপ্লিট জড়াচ্ছে, তখন তাদের ইস্যুটা কি, তারা কোন ইস্যু নিয়ে কমপ্লিটে জড়াচ্ছে? জামাতের ইস্যুটা হচ্ছে যে এক স্বৈরাচারকে বিদায় করেছি, আর এক স্বৈরাচারের যেন পুনরুত্থান না হয়, এটাই। তো আপনার এটা ইঙ্গিতটা কাকে দিয়েছে উনি কিন্তু নাম মেনশন করেননি, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের গায়ে নিজেই টেনে নিলেন, বললেন যে ওনারা কাকে বলছে এটা আমরা বুঝি। আবার রিজভী সাহেব বলতেছে যে সেই দলটি ভারতের সাথে সুসম্পর্ক করতে। তো মানে এতদিন কেন রিজভী সাহেবের বক্তব্য এতদিন কেন সুসম্পর্ক করেনি? তাইলে বিএনপি কি ভারতের সাথে সুসম্পর্ক করবে? জামাত কি বা সেই দলটি কি করবে না? আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 2 দিন আগে তাদের সাথে ইফতার পার্টি করলেন, কি মহরম দহরম তাদের পলিটিক্যাল ভিউ অ্যাম্বিশন, তাদের একটা প্রেস মিটে বিএনপির একটা প্রোগ্রামেই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামাত বা ওই দলগুলোর প্রশংসাও করলেন যে তাদের আপনার রিসার্চ সেন্টার রয়েছে, তাদের কর্মী হতে গেলে তাদের এত দক্ষতা যোগ্যতা, এ নিয়ে একটা বিরাট ভাইরাল হয়ে গেল। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে আপনার ক্ষমতার ভাগাভাগি, এখনো ক্ষমতায় যেতেই পারলো না বিএনপি, ক্ষমতায় যেতেই পারলো না জামাত, এর মধ্যে দুজনের মধ্যে কনফ্লিক্ট হয়ে গেল, মাঝখানে তো এখন সুযোগ নেবে মানে তৃতীয় একটা পক্ষ। তো এই সুযোগটা আসলে আমি মনে করি যে কারোর কাম্য না। আর বিএনপির যেটা প্রবলেম, বিএনপির তার যে হাওয়া ভবনের যে দুর্নীতি, আমি একটা জিনিস আপনাকে খুব স্পষ্টভাবে, আমার দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের আলোকে আমার জানা মতে বিএনপি তার দুর্নীতির যে বৃত্ত থেকে সেটা থেকে বেরিয়ে আসতে পারেনি, বা চাঁদাবাজির যে বৃত্ত থেকে সেটা বেরিয়ে আসতে পারে। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি একই বৃত্তের দুটি ফুল, মানে এটা একদম এপিট মুদ্রার এপিট আর ওপিট। আপনার বিএনপি এই যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন সেই 2009 টু 2024 এই সময়ের মধ্যে রাস্তায় কিন্তু বিএনপি লোকজনকে দেখা যায়নি। আমরা অনেক টকশোতে বলেছি যে যদি যারা এমপি ইলেকশন করার জন্য নমিনেশন দেওয়ার জন্য যে মিছিলগুলো নিয়ে মানে আপনার সেন্ট্রাল কার্যালয়ে আসতো, তারা যদি রাজপথে থাকতো বিগত 15 বছরের মধ্যে, তাহলে তো সরকার 5 বছর পরেই সরকার চেঞ্জ হয়ে যেত। কিন্তু বিএনপি কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। বিএনপির নেতাদের বাসায় মানে বিএনপিকে যখনই মিছিলে মানে বিএনপি যখনই রাস্তায় নামছে, তখন রাস্তায় নামার পরপরই বিএনপির সেন্ট্রাল লিডাররা আগে পালাইছে, তাদের নেতাকর্মীদের রাস্তায় ফেলাই রেখে নেতাকর্মীদের জেলে ধরে নিয়ে গেছে। তো নেতৃত্ব যেখানে থাকে না, সেখানে রাজপথে কিভাবে তারা নেতৃত্ব দিবে? আজকে বিএনপির গণজোয়ার বইছে, এ কথা বলতে গেলে রবি ভাই হয়তো বা রাগ করবে বা বিএনপির সমর্থকরা রাগ করবে, কিন্তু দুঃখের সাথে এটা বলতে হচ্ছে আজকে যে আপনার বিএনপির এত লোকজন কোথায় ছিল এতদিন? এই লোক তো সব আওয়ামী লীগ থেকে ফরওয়ার্ড হয়ে এখন বিএনপির ব্যানারে আসছে। এত লোক তো বিএনপির ছিল না। বিএনপির এত লোকের দল বিএনপি না। বিএনপির সেই 2006 এর হিসাব 28 অক্টোবর কি বিএনপির লোক কম ছিল? আপনি কি কম দেখছেন? 28 অক্টোবর বিএনপির লোক ছিল। আগের বছর 10 ডিসেম্বর তো বিএনপির লোক ছিল। আমি আপনাকে বলি মহানগর গুলাতে যে সমাবেশ করছে ওখানেও তো বিএনপির লোক ছিল। তাহলে বিএনপির লোক কি এখন আছে? আপনি আওয়ামী লীগ থেকে আনতে হবে কেন বিএনপি? আমি আপনাকে বলি শুনেন, আপনার কথার যৌক্তিকতা আছে, আমি আপনাকে জাস্ট ভেঙে দিচ্ছি, আমাকে বলতে দিন, আমি লেট মি ফিনিশ, আমি শেষ করে দিচ্ছি। আপনার বিএনপি একটা বড় দল, এটা কোনো সন্দেহ নেই। বাংলাদেশে ফ্রান্সে বসে অ্যাকচুয়াল পিকচার পাবেন আপনি দেশে আসেন, তাহলে বিএনপি কিন্তু গণমানুষের কিছু করতে ব্যর্থ হয়েছে। আসেন তখন লুটপাট চাঁদাবাজি দুর্নীতির যে মানে গন্ধ বিএনপির গায়ে লেগেছিল সেই 2001 থেকে 2006 পর্যন্ত, সেই গন্ধ কিন্তু বিএনপি আজও মুছতে পারেনি। আজকে যখন ক্ষমতার পালাবদল হচ্ছে, যখন অভ্যুত্থান হলো, তখন বিএনপির লোকজনের সবচেয়ে বেশি মিডিয়ার যে রিপোর্ট কভারেজ আমরা দেখতে পাচ্ছি, সেখানে বিএনপির ম্যাক্সিমাম লোকজন মানে আমি বলবো না যে শীর্ষ লেভেলের কারা কারা জড়িত ছিল, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে মিডিয়াতে একাধিক টপ লেভেলের বিএনপির লোকদের নেমে আসছে যে যারা চাঁদাবাজি ছিনতে এবং ঘর দখল বা জমি দখল লুটপাটের সাথে জড়িত। তো সুতরাং মানে বিএনপির এই যে মানে চাঁদাবাজি ছিনতাই, এটা তো আওয়ামী লীগের টেন্ডেন্সি, এটা তো আওয়ামী লীগের ক্যারেক্টার। তাহলে কি আওয়ামী লীগ কি বিএনপির মধ্য দিয়ে আবার ফিরে আসলো নাকি এই ফ্যাসিবাদের রূপ নিয়ে? আমার কথা হচ্ছে সেখানে এখন বিএনপির সমর্থকরা যদি অন্ধ আনুগত্য করে বিএনপির লোকজনের, তাহলে সেটা ভিন্ন কথা, যে আমরা অন্ধের মতো বিএনপিকে ভালোবাসবো, তো সেটা নিয়ে কোনো নাথিং নো সে। বাট এজ এ মানে আপনার ডেমোক্রেটিক একজন পার্সন হিসেবে আমাকে বলতেই হবে যে বাংলাদেশে বিএনপি কখনো এককভাবে আর সামনে ক্ষমতায় ওন করতে পারবে না বা উইন করতে পারবে না। এটা পসিবল না। আপনার আপনি কেন মনে করেন পারবে না? আপনি যে বললেন করার কি আছে? আওয়ামী লীগের পরে তো বিএনপি মানে সারা দেশব্যাপী তাদের আপনাকে জাদুঘর, আপনি জাদুঘর, আপনাকে ফেরেশতা, সবকিছু আপনার চোখে দেখে আর কেউ দেখে না। বাংলাদেশে একটা নীরব গণ অভ্যুত্থান হয়ে গেছে। বাংলাদেশে দেখেন যে আজকে তৃতীয় পক্ষের জন্য মানুষ চিৎকার করছে। কেউ বিএনপি কেও চায় না, আওয়ামী লীগ কেও চায় না, মানুষ থার্ড পার্টিকে চায়। তো এই থার্ড পার্টি কে হবে? থার্ড পার্টি টাইম উইল বি সি এন্ড দ্যাটস টাইম মেজরিয়ান। সো দ্যাটস ওয়াই বিএনপি কে মনে করলে হবে না বিএনপির বিগত দিনের কার্যক্রম সম্পূর্ণ বিতর্কিত। বিএনপি জ্বালাও পোড়াও নৈরাজ্য এমন কোনো অন্যায় অপকর্ম নাই যা বিএনপি করেনি। হাওয়াঘরের দুর্নীতি, হাওয়াঘরের উদ্বোধনটা কে করেছিল? বিএনপি করেছিল। আপনার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল কোন সময়? বিএনপির সময় হয়েছিল। তো বিএনপি আজকে দেখেন আপনার যখন বিএনপির সময় ছিল, গভর্নমেন্ট যখন বিএনপি ছিল, তখন ছাত্রলীগের ছেলেদেরকে টাকার বিনিময়ে বিএনপি আপনার রিক্রুটমেন্ট করেছে বিসিএস পাবলিক সার্ভিস কমিশনে। এগুলো কি সাধারণ মানুষ কি ভুলে গেছে? আপনার ছাত্র আন্দোলনের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি ভুলে গেছে? আপনি তো এই দুর্নীতির অভিযোগ বা সেই ধর্মভিত্তিক দলগুলোর বা যারা আজকে আবির্ভাব হচ্ছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে এইরকম কোনো উল্টান বা এরকম কোনো পয়েন্ট অফ নোট তো বিএনপি কেন টাকা নিয়ে ছাত্রলীগ ঢুকাবে? বিএনপি ঢুকাইলে ছাত্রদল ঢুকাবে, টাকা নিয়ে ঢুকাবে।
ভাই বিএনপি তো বিএনপি কেন ঢুকাবে টাকা নিয়ে, ছাত্রদল ঢুকাবে টাকা নিয়ে যদি বলেন, যখন মানুষ আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়, যখন মানুষ আদর্শ থেকে নীতিভ্রষ্ট হয়ে যায়, ঠিক তখনই মানুষ তার সঠিক রাস্তা থেকে মানুষ দূরে সরে যায়। বিএনপি যখন মানে তৈরি করা হয়েছিল, জাতীয়তাবাদী দল বা জিয়াউর রহমান যখন তৈরি করেছিল, তার অ্যাম্বিশনটা ছিল এটাই যে বহুদলীয় গণতন্ত্র, সব দল ধর্ম বর্ণ নির্বিশেষে এই দলে আসবে। কিন্তু বাংলাদেশে এই দলের এই যে বিএনপির যে আপনার যে দলটা গঠন হলো, ব্যারিস্টার মওদুদ আহমেদ নিয়ে আসলো, বাম নিয়ে আসলো, ডান নিয়ে আসলো, এই দলগুলো কিন্তু বাইরের লোকগুলো আসছে এবং ম্যাক্সিমাম কিন্তু বাম ঘরানা থেকে আসছে, যার কারণে তাদের ভিতরে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে লোক পাওয়া খুব দুষ্কর। বরঞ্চ তারা সবসময় ইন্ডিয়ার সাথে একটা ইন্টারনাল লিয়াজো মেনটেন করে চলেছে। এই ইন্টারনাল লিয়াজো মেনটেন করছে, এটা অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে এখন তারা যখন জামাত বলছে সুসম্পর্ক করতে চায়, তখন জামাতের সুসম্পর্কের সামনে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আবার মির্জা ফখরুল ইসলাম বলছে যে আমরা মৌলবাদীদেরকে কখনো, বাংলাদেশের জনগণ মৌলবাদীদেরকে কখনো ক্ষমতায় আসতে দিবে না। তো বাংলাদেশে জামাতের এই মুহূর্তে যে জনসমর্থন, জামাত ডে বাই ডে যেভাবে ইনক্রিজ করতেছে, বা জামাতের যে সারা বাংলাদেশ ব্যাপী তাদের যে অবস্থান, এটা গণঅভ্যুত্থান পরবর্তী সময় আপনি যদি জামাতের একটা জরিপ করেন, আমি মনে করি যে আই হোপ আফটার সাম টাইম জামাত বাংলাদেশের নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট হবে। এটা বিএনপি মানুক বা না মানুক, বিএনপি তার অস্তিত্ব বিসর্জন করে ফেলেছে। বিএনপি রাস্তায় নামার মতো কোনো লোক ছিল না। সেই বিএনপির এখন আওয়ামী লীগ হয়ে বিএনপি আবার ইউটার্ন নিচ্ছে, এটা জাতি বুঝে। ধন্যবাদ। সর্দার হাসান ইলিয়াস তানিম সাংবাদিক আমাদের সাথে যুক্ত হয়েছেন ফ্রান্স থেকে, আমাদের সাথে কথা বলবেন। এখন বিএনপিকে নিয়ে অনেকগুলা প্রশ্ন করে ফেলেছেন, আমাদের সকল প্রশ্নের জবাব মনিরুল ইসলাম রবি ভাই দিবেন। রবি ভাই, আপনি প্রশ্ন দেওয়ার আগে একটু আমরা একটা গণভোট দিচ্ছি, তানিম একটু বলছে। আমি দেখি এই লাইভে কয়েকশো মানুষ আছেন আপনাদের কাছ থেকে। আগামী সরকার গঠন করবে ডাক্তার শফিকুর রহমান না তারেক রহমান, দুইটাই রহমান নামের সাথে, আপনারা দুইজনের নামই লিখতে পারেন, যারা পছন্দ করেন। আমরা একটু তানিমকে পরে জানাবো ফলাফলটা কোন দিকে গিয়েছে। মনিরুল ইসলাম রবি ভাই, তানিম অনেকগুলা প্রশ্ন শুনেছে বিএনপিকে নিয়ে, আপনাকে কথা বলার অনুরোধ করছি। সেই প্রশ্নগুলোর জবাব দিলেই এনাফ, কারণ আমার কাছে আরো প্রশ্ন আছে, আমি পরে করব। দেশ 5 আগস্টের পর স্বাধীন হয়েছে। যারা এতদিন টকশোতে এসে মাসুদ ভাই বলতো দেশ থেকে নির্যাতিত হয়ে পালাই আসছে, এখন আর পালায় দেওয়ার সম্ভাবনা নেই, তাদেরকে দেশে আসতে পারে, দেশে এসে দেশের রাজনীতির সাথে মানুষের সাথে মিশতে পারে। ওই বিদেশে বসে বসে দেশের অ্যাকচুয়াল পিকচার কি, কার সাথে কি রাজনৈতিক সম্পর্ক, কিভাবে রাজনীতি পরিচালিত হচ্ছে, এটা স্টেজে না আসলে, মাঠে না আসলে বোঝা যায়। ফেসবুকের কথাবার্তা শুনে টকশোতে এসে একজনের বিরুদ্ধে বিষাদগার করা, এগুলি কিন্তু কোনো ভালো সুস্থ মানুষের মানসিকতা না। আমরা এগুলি পছন্দ করি। আমাদের সাথে জামাতের সাথে আমি কিন্তু কোনো কথা বলছি, আপনি চুপ থাকেন, আপনি ভদ্রভাবে কথা বলেন। কথা বলছি আপনার সাথে, আপনার সময় আমি কথা বলছি, আপনি কথা বলছি, আপনি কথা বলছেন, আপনি ইন্টারফেয়ার করছেন। কথা বলি না, আমি কথা বলি, আপনি চুপ করে থাকেন, চুপ করে। আরে আমরা বড় সাংবাদিক, চুপ করে বলেন, শুনেন। আরে শুনেন, আপনি কানিন, আপনি শুনেন কথা বলবেন না, শুনেন। হাওয়া ভবন 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ হাওয়া ভবনের একটা দুর্নীতির রেকর্ড বাইর করতে পারেনি, একটা মামলা করতে পারেনি। আর আপনার ফ্রান্সের থেকে বসে বসে এগুলো চুপ করে দেখেন, এই সমস্ত কথা বন্ধ করুন। ফ্রান্সের থেকে বসে এগুলো দেখতেছেন, আমরা আরে ভাই আপনাদের বললাম তো, আমি তো এভিডেন্স বললাম। আরে ভাই 17 বছর আওয়ামী লীগ হাওয়া ভবনের নামে একটা মামলা করতে পারে নাই, দুর্নীতির মামলা করতে পারে নাই, তারেক রহমানের বিরুদ্ধে মামলা করতে পারেন। আর আপনি ওখানে বসে বসে অনেক কিছু দেখতেছেন, আপনি কি দেখেন? এখানে বসে দেখি না, আমরা বাংলাদেশের থেকে রাজনীতি দেখছি, বাংলাদেশের থেকে আমরা এখন বাংলাদেশে আসেন। আরে এখন আর কেউ মারবে না, কিলাবে না, কিলের ডরে মারের ডরে তো পালাই গেছেন ফ্রান্সে, এখন বাংলাদেশে আসেন। আপনাদের যেটা ছিল না ওখানে বসে ভালো কথাবার্তা করবেন না। আরে আপনার মতো সাংবাদিক আছেন, আপনি চুপ করে শুনেন। বন্ধ করেন, বন্ধ করেন। কেমন কথা এটা সোজা লাগছে? আপনি মাইক বন্ধ করেন, আপনি মাইক বন্ধ করেন, এই কথা বলবেন না আপনি। আচ্ছা, আমি মাইক বন্ধ করে দিচ্ছি। রবি ভাই আপনি কথা বলেন। হ্যাঁ তানিম সাহেব একটু কথা শুনেন। রবি ভাই কথা বলেন। এরা যেভাবে বলে আমরা দল করি, আমাদের সাথে 20 দলীয় জোটও করছি, জামাতের সাথে আমাদের দীর্ঘদিনের অ্যালায়েন্স ছিল, আমরা বারবার নির্বাচন করেছি। শফিকুর রহমান সেদিনও আমাদের সিম্বল নিয়ে ঢাকা 15 আসনে নির্বাচন করছে। আমাদের সাথে রাজনৈতিক রেটরিক, রাজনৈতিক মাঠে অনেক ধরনের বক্তব্য রাজনৈতিক নেতারা দিয়ে থাকে, সেগুলি দলকে কন্ট্রোল করার জন্য বলে যে আপনারা ছাত্ররা অমুকরা স্বাধীন করলো দেশ, আপনারা 3 তারিখে মিটিং, আমরা জনসভা দিয়েছি, এটা আমাদের একটা ইতিহাস। আমাদের নেত্রীর নামে যখন নাকি হুলিয়া এবং অন্যায়ভাবে যে জেল তাকে দিয়েছিল সেটা প্রত্যাহার হওয়ার পরে ওনার জনমনে একটা স্পিচ আসা দরকার। দেশে যে ঘটনা ঘটেছে, একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে। আমরা সেখানে জনসভা দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারম্যান মনে হয় মামলাটা উঠে গেছিল না পরের দিনই। হ্যাঁ। তো এখন ওনার দুজনে স্পিচ দিয়েছেন কি জন্য? একটা বৃহৎ দল যেন কোনো দেশের নৈরাজ্য না হয়, কোন রকম কোনো আপনার মেচাকান না হয়, বা প্রতিহিংসা পরায়ণ হয়ে একে একের বিরুদ্ধে যেন কোনো দুর্ঘটনা না ঘটায়। ওনারা দলের
কর্ণধার হিসাবে, অভিভাবক হিসাবে ওনার দলের নেতা কর্মীদেরকে অ্যাড্রেসিং করছে। এটা নিয়ে সমালোচনা, এটা তো সমালোচনা বলে আমার কিছু করার নেই। আমার নেতা নেত্রীদের, আমার কর্মীদেরকে তো আমার কন্ট্রোল করতে হবে, এটা তো আমার দায়িত্ব। এটা দল হিসাবে ওনাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, সেহেতু ওনার দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে। আজকে যে এই কথা উনি এখানে বলেছেন, বিএনপির বিরুদ্ধে জ্বালাও পড়াও, এই আপনার সন্ত্রাস ইত্যাদি অনেক কিছু অভিযোগ, শুনেন তামিম সাহেব, সিরাজগঞ্জের থানায় 13 জন পুলিশ না মরলে, সারা বাংলাদেশে জ্বালাও পড়াও ইয়া থানা ঘেরাও করে লুটপাট না হইলে হাসিনা এক কাপড়ে পলাই দেন না, পিলিয়ান না। এই জ্বালাও পড়া হয়েছে বলেই হাসিনা এক কাপড়ে পলাই গেছে। এবং সারাদিন রাস্তায় হাজার হাজার, এই পর্যন্ত 853 জনের মৃত্যুর লিস্ট আসছে। আরো যে কত আসবে সেগুলো তো এখনো পক্ষে আছে, আরো আসতেছে মৃত্যুর তালিকা। আপনি প্রাণ দিলেই সবকিছু হয়ে যায়, এরকম প্রাণ কিন্তু ওই জামাত ইসলামের নেতাদেরকেও ফাঁসিতে ঝুলানো হয়েছে, প্রাণ দিচ্ছে, গুম হয়েছে, হত্যা হয়েছে। তাতে কি হাসিনা সরকারের কোনো পরিবর্তন হয়েছে? সে সবসময় নির্বাচন করছে, ভুয়া নির্বাচন করে আবারও ক্ষমতা আছে, ওট করছে, দেশ চালাইছে। সেহেতু জ্বালাও করাও রাজনৈতিক দলে একটা প্রয়োজন পড়ে, এবং প্রয়োজন পড়ছে বিদেই হাসিনার এক কাপড়ে পলা যেতেছে। এই পুলিশ যদি থানা লুট না হতো, এই পুলিশের যদি হামলা না হতো, পুলিশের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ানো না হতো, তাহলে হাসিনাকে কখনো এই দেশ থেকে বিতাড়িত করা যেত না, সম্ভব ছিল। আজকে বিএনপির অনেক দোষ আছে, অনেক গুণ আছে। একটা রাজনৈতিক দল রাজপথে থাকবে, সরকারে থাকবে, দোষত্রুটি নিয়েই তো সরকার পরিচালিত হয়, দোষত্রুটি নিয়েই তো রাজনীতি পরিচালিত হয়। সেখানে অনেক কিছুই থাকতে পারে, এটা তাদের দলীয় অভ্যন্তরীণ বিষয়। আপনি মন্তব্য করে একটা দলকে যাতা বলে যাবেন, এটা তো আপনার পক্ষে সম্ভব। আপনাকে তো এই জন্যই টকশোতে ডেকে আনা হয় না আমাদের, আমরা ইচ্ছা মতো যা ইচ্ছা তা বলে যাবো। জনগণের মধ্যেও কিন্তু সচেতনতা আছে, জনগণ বুঝে যে কি করতে হবে। রাজনীতি করতে হলে রাজনীতি সবসময় যে সব ভালো কাজ একসাথে করা যায় তা না, সবসময় আপনি খারাপ কাজ করবেন তাও না, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে একটা রাজনীতি। রবি ভাই উনি যেহেতু উত্থাপন করছে, আমি একটু ক্লিয়ার করি। যেমন খায়রুল কবির খোকনের নামে ডায়মন্ড ওয়ার্ল্ডের সাথে মিটিং করছে, 1000 কোটি টাকার কন্ট্রাক্টের কথা আসছে। যেমন এস আলমের গাড়িতে উনি বাংলাদেশে এসেই মানে উঠেছেন। এই যে কথাগুলো রবি ভাই একবারে ওপেন, তো আপনি নিজেও তো ভুক্তভোগী, এই কথাগুলো শুনতেছেন, তো এগুলো একটু যদি ক্লিয়ার করে বলেন, আপনার দলের জন্য ভালো, আপনার জন্য ভালো। এগুলো আমি বলবো, উনি যেগুলো বলছেন ওগুলো আগে বলে নি, মাঝখানে যদি আপনি আরেকটা দিয়ে দেন তাহলে আমি বলতে পারবো। আপনি বলতে দেন, আপনি যদি মাঝখানে আমার কথার মাঝখানে আপনি একটা আপনার আইডিওলজি ঢুকাই দেন, তাহলে তার আমি আমার কথা বলতে পারলাম না। আমার পূর্ববর্তী বক্তা যে সমস্ত কথা বলে গিয়েছে, না না না, আমার বক্তারা যারা যে কথা বলে গেছে, আমি তো সেগুলির উত্তর দিতে হবে, আমাকে উত্তর দিতে দিবেন না। উনি যে কথা বলছে এগুলো তো সব সত্য না। আপনি তো না না, এক কথা দিব কেন, তিনি বলছে বিএনপি একটা নীতিভ্রষ্ট দল। বিএনপি একটা নীতিভ্রষ্ট দল বলছে উনি? হ্যাঁ, আমি নীতিভ্রষ্ট দল বলেছি, আমি তো মিথ্যা বলিনি। আমি যুক্তরাজ্য বিএনপি সভাপতি নীতিভ্রষ্ট দল। এই যে নীতিভ্রষ্ট কথাটা উনি বললেন, এখনো বলছি বিএনপির আদর্শ নাই, বিএনপির আদর্শ হচ্ছে লুটপাট। আপনি যা বলছেন, আমি যা বলছেন এই যে আমি এখানে লিখে রাখছি সব, প্রত্যেকটা কথা এখানে আমি নোট করে রাখছি। না না, আপনি এগুলি আবার অন্যভাবে নেবেন, আপনি চুপ থাকেন, নীতিভ্রষ্ট অর্থ কি? না না, নীতিভ্রষ্ট অর্থ কি আপনি বলেন, আমি বলবো না, আপনি তো বলেন অনেক বড় একটা কিছু। নীতিভ্রষ্ট অর্থই তো জানেন না। নীতিভ্রষ্ট হলো শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়া যে বিয়া করে, শ্বশুর বাড়িতে যৌতুক নিয়া যে বিয়া করে ওরে নীতিভ্রষ্ট করে। আপনি তো এটা ধারণাই জানেন না। হ্যাঁ, আপনি তো সিনিয়র, সুতরাং আপনি যে ধারণাটা দিচ্ছেন, আমার যখন পর্ব আসবে আমি বিএনপি কি ঘর জামাই? বিএনপি জনগণের দল করে কেমন? বিএনপি ঘর জামাই, তিনবার ক্ষমতায় আছে আপনার ভোটে, বিএনপি তিনবার ক্ষমতায় আছে আপনার ভোটে, জনগণ বিএনপিকে ক্ষমতা আছে। মাসুদ ভাই দলের লোকজন কথা মানা করে, কথা মানা করে, ওই তো তর্ক করতেছে, ওই তো তর্ক করতেছে, আপনার পাশের বাড়িতে সে কিসের কথা কয়? না সে কিসের কথা বলতেছে? না না, সে কিসের কথা বলতেছে? নীতিভ্রষ্ট জানতে চাইছেন, নীতিভ্রষ্ট উত্তর দিছি, বা চুপ করে থাকেন। রিজভি কি করছে? রিজভি গুলি খাচ্ছে, আরে রিজভি গুলি খাচ্ছে পায়ের মধ্যে, এখনো লাঠি দিয়ে হাতে বেটা। তুই কি খাচ্ছ? বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। আপনারা নীতিভ্রষ্ট করেন, আপনি কিসের প্রশ্ন করেন? আপনি রিজভির যে কন্ট্রিবিউশন আছে রাজনীতিতে, আপনি রাজনীতি এই গণঅভ্যুত্থানের পরে, আরে রবি ভাই, আপনি তো একটা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, আপনার বাপদের সাথে আমি কনফ্লিক্ট করি, আপনার যারা গডফাদার তাদের সাথে আমি শুনেন, জামাতের আমির, আরে জামাতের আমির শফিক, আরে জামাতের আমির শফিক হেলিকপ্টার করছে, হেলিকপ্টারের মধ্যে লেখা আছে বসুন্ধরা গ্রুপ, সেটা কি যায়? আমি জামাতের আমিরের দালালি করছি না, দালালি করি না। আপনি তো দালালি করতেছেন, মিয়া ফাজলামি করতেছেন না। আমি দালালি করি না। দেলার হোসেন সাইদির ছেলে কি বলছে আজকে শুনছেন? মাসুদ সাইদি কি বলছে? মাসুদ সাইদি কি বলছে? আপনি ক্ষমা করার কেউ নয়, রক্ত আমাদের ধরেছে, আমরা বিচার হয়েছি, আপনি ক্ষমা করার কে? এটা মাসুদ সাইদি বলেছে। বেশি তাল করেন না, বেশি পাওয়া যায় না। আপনি কি জানেন? আপনি বিএনপি সম্বন্ধে কোন আইডিয়া আছে? বিএনপি সম্বন্ধে কি আইডিয়া? তাহলে আপনি কিভাবে আদর্শ ঠিক করবেন? জামাতের আমিরের যে বক্তব্য, এটা 5 বার পড়ে এসে, না আপনি কেন কথা বলবেন? আপনি আপনার বক্তব্য রাখছেন, আমার বক্তব্য শুনেন, আমার বক্তব্য শুনেন, আপনি কেন উল্টাপাল্টা কথা বলছেন? যে কথাগুলো ব্যক্তিগতভাবে আক্রোশ করে, আপনি অলরেডি আবার কথা বলতেছেন। হ্যাঁ বলেন। তানিম ভাই, রবি ভাই কথা বলবে। হ্যাঁ রবি ভাই, সে কথা বললে তো কথা বলা যাবে না।
না আমি বন্ধ রাখছি ভাই। সে কথা বললে কথা বলা যাবে? আর সে কথা বললে, সে যখন কথা বলছিল আমি কথা বললেও কথা বলতে পারতো? দেশে আসে না কেন? মায়ের ডরে তো ফ্রান্স। আপনার সাথে আপনি করে কথা বলছি, আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আপনি একটা সিনিয়র লিডার, আপনার ল্যাঙ্গুয়েজ মানে তুমি করে কথা বলছেন কেন? ও শব্দ কিসের শব্দ? এটা টকশোতে কি ও শব্দ ব্যবহার করতে হয়? আপনার যারা গুরু, এই যে সমস্ত লোক আমার সাথে ভদ্রভাবে কথা বলে। আপনার যেটা বাপ, ওই বাপের সাথে আমি রাজনীতি করি, আপনি কি বুঝবেন? আপনি তো একটা থার্ড ক্লাস পলিটিক্যাল মানে লিডার। এই জন্য আপনার ল্যাঙ্গুয়েজ শুনলেই তো আপনার বিহেভিয়ারই প্রমাণ পাচ্ছে যে আপনি কোন জায়গা থেকে উঠে আসছেন, আপনি কোন জায়গা থেকে বন্ড করছেন, উঠে আসছেন। শোনেন মোজাহিদি সাহেবের সাথে, আরে জামাতের সেক্রেটারি জেনারেল মোজাহিদি সাহেবের সাথে আমি একসাথে জেল কাটালো। আপনি আমার রাজনীতি শিখাইতেন না? আমি তো করি না, আমি জনগণ, আমি সাংবাদিক, আমি কোশ্চেন করবো। জনগণের কথা বলেন, আপনি জামাত যেটা করছি, আমাদেরকে আমরা 3 বার সরকারে ছিলাম। আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষক। আপনি সেই স্বাধীনতার ঘোষণা এবং আজকে যে জামাত ইসলাম দেখেন, আওয়ামী লীগ দেখেন, যত রাজনৈতিক দল দেখেন, সবাইকে রাজনীতি করার লাইসেন্স দিয়ে গেছিল জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। একটা পত্রিকা রেখে সব পত্রিকা বাতিল করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। এই জিয়াউর রহমান সকল পত্রিকা আবার পুনরায় ডিক্লারেশন দিয়েছেন। আমি সেই দলের একজন কর্মী। আপনি ওই দলকে নিয়ে সমালোচনা করার আগে চিন্তা ভাবনা করছেন। আর আমি সমালোচনা করছি সেই দলকে যে দল বাংলাদেশকে হাওয়া ভবন বানাইছিল, যে দল বাংলাদেশকে লুটপাট তন্ত্রে তৈরি করছিল। আরে হাওয়া ভবনের একটা মামলা আছে, হাওয়া ভবনের। আরে আমি আপনাদের তো আবারও বললাম, আমি রিপিট করলাম, আপনার চেয়ে বড় প্রতিপক্ষ আওয়ামী লীগ, আমাদের বড় প্রতিপক্ষ আওয়ামী লীগ। এসালাম গ্রুপের মতন একটা বাজে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের গাড়ি নিয়ে আপনারা মিটিং করতে যান, আপনাদের লজ্জা করে না? ওটার মধ্যে এসালাম লেখা ছিল না? ওটার মধ্যে এসালাম লেখা ছিল। বসুন্ধরার হেলিকপ্টারও তো বসুন্ধরার নাম লেখা ছিল, যেটাতে জামাতের আমির সাহেব করছেন। সেটার মধ্যে বসুন্ধরার নাম লেখা ছিল। আমি তো জামাতের আমিরের রিপ্রেজেন্টেটিভ করছি না। ওটা বলেন, সেই অন্যায় ঘোষণা নেই করছে, এটা বলেন। সেই অন্যায় ঘোষণা নেই করছে বলেন। বসুন্ধরার হেলিকপ্টার উনি কেন চললো? উনি কেন বসুন্ধরা হেলিকপ্টারে চললো? সেটা জামাতের আমিরের কাছে আপনি প্রশ্ন করেন, আমি আপনাদেরকে বলতে কেন বলবেন? তাহলে আপনি তো উত্তর দিতে পারবেন না, আপনি কোনো কথা বলবেন না। আমি উত্তর দিচ্ছি, আপনি শুনেন। আরে হাওয়া ভবন বানাইছি আমরা 17 বছর। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা কি একটা মামলা করতে পারছে হাওয়া ভবনের বিরুদ্ধে? বঞ্চিত করেছেন। এইভাবে শো চালাতে পারবেন না। মাসুদ ভাই, আমি অনেক বড় বড় আওয়ামী লীগেরা কিন্তু আপনার সব থেকে আমার লোকে পাল্লা দিয়ে কিন্তু পলাই গেছে। এই শো চালাতে পারবেন না, চুপ করে থাকতে কোন কথা শুনতে পারেন। ঠিক আছে, তানিম ভাই আর কথা বলবেন না, রবি ভাই, আওয়ামী লীগের লেসপেন্সার ইউকে কসবা টিভিতে গত 2 মাস যাবত ব্যান্ড, এটা বন্ধ। এটার কোনো আপনার ব্যান্ড হোক। হ্যাঁ, আপনি দেখেছেন আওয়ামী লীগের রানিং এমপিরা আমার সাথে কথা বলে পারে না। তো পাঞ্জাব বিশ্বে আছে, খোকন ভাই আছে, বিল্লাত আছে, তাদের সাথে তো আমি টকশো করছি। পারছে তারাই পালাইতেছে। আপনি বলবেন নীতিভ্রষ্ট। নীতিভ্রষ্ট লোক আমি কে, তারপরে আপনি আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করেন। আমার তারেক রহমানের সাথে আমার যোগাযোগ নাই। আপনি যোগাযোগ করেন, আপনি তারেক রহমান। আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের মাটির সাথে থাকি, বাংলাদেশের লোকদের সাথে কথা বলি। আমি তারেক রহমানের সাথে কথা বলি না, আমার ওই যোগ্যতা নাই, আমি বলতে চাই না। কি এটা কি আরম্ভ করবেন? এটা কি এইগুলো ব্যক্তিগত কথা বলার জন্য কি টকশোতে আসছি? রবি ভাই জাস্ট কয়েক মিনিট আপনি এখন বলেন, তারপরে ইঞ্জিনিয়ার ফরিদ ভাইয়ের কাছে যাবো আমরা, আমরা চেঞ্জ করব। জি রবি ভাই আপনি বলেন। না এখন ভাই এইভাবে হলে তো টকশো চলবে না। আপনি বলছেন, আপনার উত্তর তো আপনি নিতে হবে। এটা রুলও হতে পারে, এটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, আপনারটাও তো আমি শুনছি। আপনি আমারটা শুনেন। রবি ভাই যে শুনেন, হাওয়া ভবন নিয়ে যে কথা উনি এখানে উত্থাপন করেছে, আওয়ামী লীগ হলো বিএনপির রাইভাল পার্টি, প্রতিপক্ষ। পাঠান ভাই এখানে আছে। 17 বছর তারা ক্ষমতায় ছিল। হাওয়া ভবনের নামে একটা দুর্নীতির মামলা এই আওয়ামী লীগ করতে পারছে কোন ভাই? তাহলে এটা যদি আপনারা দর্শকরা আবার রিপিটেড করেন, তাহলে তো আমার প্রশ্ন থাকতেই পারে। না রবি ভাই, আমরা বলে যাই নীতিভ্রষ্ট, পথভ্রষ্ট একটা রাজনৈতিক দল বিএনপি। এই কথা যখন আপনি বলবেন, আপনাকে তো আমি স্যালুট করবো না। রবি ভাই, আমরা আগের কথা বলে যাই, ওইগুলা নিয়ে আমরা বিতর্ক করবো না। রবি ভাই, ছাত্র জনতার রক্তের বন্যা চলতেছে রাজপথে, তখন আপনার ঢাকার পল্টনের সামনে আপনার জনসমাবেশ করলেন, শক্তি প্রদর্শন করলেন, অথচ আপনাদের আন্দোলনে আপনাদের সিটি ফোটা দেখা যায়নি। আপনারা কি ভ্রষ্ট না? আন্দোলন ছিলাম না, আপনারা দেখছেন, আপনি জানেন, আপনারা কইলেন জ্বালাও বড়, এই যে থানা লুট, থানা পুলিশ মারা, এগুলি সব আমরা করছি, আপনারা কইলেন। আপনি তো বলেন তানিম ভাই আর কথা বলেন না। তানিম সাহেব তো বললো, এই যে থানা ঘেরাও করছি, লুটপাট করছি, পুলিশ মারছি, জ্বালাও পড়াও করছি, সব বিএনপি করছে। তার বিএনপির কিছু করার দরকার আছে আন্দোলনে? সব কথা বলবেন না। আরে আন্দোলন মাঠে আন্দোলন হয়, আবার স্থাপনা ভাঙচুর করে এটা একটা আন্দোলন হয়। আন্দোলনের অনেক ধরনের ক্যাটাগরি আছে। আন্দোলন খালি আন্দোলন না। আচ্ছা, আন্দোলন সবমুখী আন্দোলন করতে হয়। সবমুখী আন্দোলন করলে তাহলে আপনি একটা ফল পাবেন। ভারতের সাথে বন্ধুত্ব করতে চাই, ভারতের সাথে যদি শুনেন, আপনারা মাসুক ভাই বলি, তর্ক করা ঠিক না। আমি যেরকম কথা বলি শুনেন, শুনে তারপরে কথাটা বুঝবেন এবং বলবেন। একটা প্রক্রিয়ার মাধ্যমে জামাতের যত ইনস্টিটিউশন ছিল, আওয়ামী লীগ একটা প্রক্রিয়ার মাধ্যমে সব দখল করে নিয়ে গেছিল। ইসলামী ব্যাংক সহ, মানারত ইউনিভার্সিটি, ইবনে সিনা ট্রাস্ট, ইসলামী হাসপাতাল, কেয়ারি সিন্দাবাদ, সব কিছু তারা কিন্তু একটা প্রসেসের মধ্যে কিন্তু দখল করে নিয়ে গেছিল। তা আমি 5 তারিখে মনে করেন ইয়েটা হলো আমাদের স্বাধীনতা।
6 তারিখে আমি ইসলামী ব্যাংক দখল করতে যাবো কেন? একটা আমরা প্রসেসের মধ্যে যেতে পারতাম। সম্পদ তো আপনারই, ওরা মাথায় করে নিতে পারেন না, হয়তো টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। আপনি একটা প্রসেসের মধ্যে গেলেন না। বিএনপির সাথে জামাতের সাথে পার্থক্য এখানে, বিএনপি আলাদা হলো, কর্মীরা হলো একটা উজবুক কর্মী। আরে বেটা, শেখের পোলা কামালের মতো বাংলাদেশ ব্যাংকের বল দখল করবি, কি এর জুটের গাঁটি লয়ে টানাটানি করতেছে? দরকার আছে এগুলি করার? জুট বেচা কয়টা পাবেন? সেহেতু বলি যে এগুলির চরিত্রগত কিছু পার্থক্য থাকে, সব দলের মধ্যে এই ধরনের লোক থাকে। মানারত ইউনিভার্সিটি দখল হয়েছে না, ইবনে সিনা দখল হয়েছে, ইসলামী হাসপাতাল সবগুলি দখল হয়েছে না? ওনাদেরই সম্পত্তি দখল হয়েছে, কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে দখল করে নাই। এটাও একটা দৃষ্টিগত বিষয়। একবার আগের লাঙ্গল চলে, পিছের লাঙ্গল সেভাবে চলে। যখন আপনি একটা কাজ শুরু করবেন, তখন আপনার দেখা থেকে অন্যরা সেই কাজটা করার জন্য চেষ্টা করবে। ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। ভারতের সাথে বন্ধুত্ব কিসের বিনিময় হবে? ভারত তো আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য কিছুই রাখে নাই। আজকের যে লেটেস্ট নিউজটা আছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার সোলজারদের একটা অ্যাড্রেসিং এ উনি ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে, তোমরা সবাই প্রস্তুত থাকো। কি এমন এই টেরিটরিতে, ভারত টেরিটরিতে বলেন, পাকিস্তান, চীন, বাংলাদেশ, ভারত তাদেরকে শত্রু মনে করে। এখন তাদের কোন দেশ থেকে এমন কোন আবহাওয়া সৃষ্টি হয়েছে যে রাজনাথ সিং রে বলতে হচ্ছে সেনাবাহিনীকে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, তোমরা সবাই প্রস্তুত থাকো। আরে বাবা, তুমি তো মালদ্বীপ থেকে তো যুদ্ধ করা লাগে নাই, গার্ড ধরে তোমার সোলজার পাঠাই দিচ্ছে, তুমি কিছুই করতে পারো না, কিচ্ছু করতে পারো নাই তুমি। বাংলাদেশের 18 কোটি মানুষ, তুমি এগুলো যুদ্ধে আইবা, আইসা একবার টেস্ট করে দেখো। তোমার 7 সিস্টার, 9 সিস্টার, মধ্যপ্রদেশ, কাশ্মীর, খালিস্তান সব কিন্তু এক লগে পতাকা উড়ে যাবে। তুমি বাংলাদেশের লোক লাগতে আসো, হাজলামির টাকা পাও না। আজকে আমাদের প্রধান উপদেষ্টা কি বলছে ডক্টর ইউনূস সাহেব? খ্রিস্টান ন্যায্য হিস্সা, হয়তো আমি কম পাবো, বেশি পাবো, বা পাইতে পারি, নাও পাইতে পারি, তা আমার সাথে চুক্তি করতে হবে। আপনি তো চুক্তি করেন নাই, আমরা কিছুদিন অপেক্ষা করবো, তা না হলে আন্তর্জাতিক আদালতে যাবো। তাদের গাত্রদাহ এখানে মাসুক ভাই বুঝতে হবে। তারা যে করিডোর নিয়ে গেছিল আমাদের কাছ থেকে, রোহনপুর থেকে আপনার কসবা দিয়ে, আপনার বাড়ির সামনে দিয়ে যে রেল লাইন ইন্টারকানেক্টিং করছে 7 সিস্টারের জন্য, এখানে ভারতীয় সব সোলজার, তাদের ট্যাঙ্ক, অস্ত্রপাতি এই রেলওয়ে করে তারা এখান থেকে নিয়ে 7 সিস্টারে যেত, যেটা এখন চিকেন নেক দিয়ে দেওয়া সম্ভব না, এত ভারী অস্ত্র নেওয়া সম্ভব না। পাঠান ভাই আছে, উনি আর্মির মানুষ, উনি জানেন, সেহেতু তারা এটা করেছিল। আপনাকে বুঝতে হবে, তারা 2টা বন্দর আমাদের নিয়ে গেছে, আমাদের রাস্তাগুলি সব দখল করে নিয়ে গেছে। 10 টাকা আমাদের এই রাস্তায় তারা ইটাও ফেলে নেই, বালিও ফেলে নেই। আপনি জানেন যে আগরতলা প্লাটনাতে যখন 250 মেগাওয়াট পাওয়ার স্টেশন হলো আপনার বাড়ির সামনে দিয়ে, আশুগঞ্জ থেকে যেভাবে তারা বড় বড় লরি দিয়ে এই সমস্ত টারবাইন গুলি নিচে, ভাই কোনো রাস্তা ছিল না আশুগঞ্জের। ভাই বিশ্ব রোড থেকে সোহলপুর হইয়া আশুগঞ্জের একটা রাস্তা ছিল না ভাই, কোমর পর্যন্ত দাবি গেছিল। এই পুরো রাস্তা আমাদের অর্থায়নে আমাদেরকে ঠিক করতে হয়েছে। এ হলো তাদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক। স্ট্র্যাটেজি যা বলে সেটা তো আমাদেরকে বলতে হবে, বুঝতে হবে। আমরা এখন বিশাল সমস্যার সাথে জড়াই আছি। কি না হাত দিছে তারা? একটা টয়লেট হবে, সেখানে বঙ্গবন্ধুর নাম লিখতে হবে। একটা টয়লেটে, পাবলিক টয়লেটে বঙ্গবন্ধুর নাম লিখতে হবে। এই জায়গায় তারা রাষ্ট্রটাকে নিয়ে গিয়েছে ভাই। এই ময়লা আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর করার জন্য আমরা ব্যক্তিগতভাবে অমুক ক্ষমতা হিসাবে, তমুক ক্ষমতা হিসাবে, আমরা কি ফেরেশতা? আমরা কি জাদুকর? কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে, যেটা আমার পার্টি চেয়ারম্যান বলছে যে হিংসা প্রতিহিংসা নয়, উদারতার মাধ্যমে জনগণের কাছে যাবে। সেই তো কে ক্ষমতা আসবে না আসবে, সংস্কার হইয়া নির্বাচন হওয়ার এখনো অনেক সময় বাকি। বাংলাদেশের কোন ইনস্টিটিউশনটা ভাই আস্থা আছে? কোন টুকরা টুকরা করে দিচ্ছে। এই সমস্ত ইনস্টিটিউশনগুলিকে দাঁড় করাতে হবে। আজকে দেখেন আপনার বিচারপতিরা কু করে ফেলেছিল, সিভিল প্রশাসন কু করে ফেলতে চায়, আনসার কু করে, পুলিশ এখন পর্যন্ত অ্যাক্টিভ না, তারা কাজ করতেছে না। রবি ভাইয়ের কথা কি শোনা যাচ্ছে? এই ভদ্রলোক ছাত্র জনতার অনুরোধে এখানে আসছে। উনি তো কোনো রাজনীতিবিদ না বা রাষ্ট্র পরিচালনা করেন, উনি ব্যবসায়িক থটে চিন্তা ভাবনা করেন, ওগুলি নিয়ে কাজ করছেন সারা জীবন, উনি ওভাবেই চলতে অভ্যস্ত। এই লোকটাকে আমাদেরকে সময় দিতে হবে, এর পিছনে আমাদেরকে থাকতে হবে। 2007 সালের পর থেকে যত নিয়োগ হয়েছে 24 সাল পর্যন্ত সমস্ত নিয়োগ তাদের নিয়োগ। এরা রন্ধে রন্ধে প্রশাসনে, বাহিনীতে সব জায়গায় বসে আছে। এই আবর্জনা পরিষ্কার না করা পর্যন্ত আমরা কিছুই করা সম্ভব না। প্রত্যেকটা মুহূর্ত অগ্নি পরীক্ষা দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। রবি ভাই, আমি আপনার এই কথার সাথে একমত। আমরা সবাই মিলে যে আন্দোলন করে ফসলটা, এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতা আমাদের সর্বশেষ সিগলটা ছিঁড়ার জন্য ওরা ভূমিকা রেখেছিলেন, এই জন্য ওদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। কিন্তু এই কথাটাই রবি ভাই, আবার দেখেন আপনাদের দল বারবার এই যে রুট ম্যাপ দেন, কখন নির্বাচন হবে, এই নিয়ে কিন্তু একটা বেশ আপনাদের বদনাম হয়েছে। এখন হয়তো বলে না, বিগিনিং কিন্তু বলেছে। আপনি কিন্তু এখন বললেন ওনাকে সময় দেওয়া দরকার, এই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আপনার দল যে তারা ওরা দেখায়া আপনার দলের যে বদনাম হলো, এটা কি বলবেন রবি ভাই? শোনেন, এটার একটা মেসেজ আছে মাসুক ভাই।
জি বলেন। 111 সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল, 3 মাসের জন্য আসছিল। ফখরুদ্দিন মইনুদ্দিনরা 3 মাসের জন্য আসছিল, 3 মাসের জন্যই সরকারে আসছিল। ওইটা কিন্তু সংসদ তখন এলাই, এই যে 13 সংশোধনী যে বাতিল করেছে হাসিনা, সেটা কিন্তু বাতিল হয়নি, তখন কিন্তু সংবিধানে ছিল। সে 3 মাসের সরকার যখন নাকি কন্টিনিউ করতে 2 বছর পর্যন্ত গেছে, তারপরে ইতিহাসটা কি হিসেবে দেখেন, সমস্যাটা কি হিসেবে দেখেন, বুঝছে তো? হ্যাঁ, এটা বুঝেই রাজনীতিবিদরা বলছে, যেহেতু উনি রাজনীতির সাথে সম্পৃক্ত না, উনি এই জন্যই বলছে যে ঠিক আছে 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 4 বছর লাগুক, আপনি একটা রোড ম্যাপ ঘোষণা করে দেন, তাহলে জনগণ আস্থায় চলে আসবে যে সমস্ত ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করতেছে, এই ষড়যন্ত্রকারীরা আর ষড়যন্ত্র করতে পারবে না। এটার জন্য অনেক অ্যাডভাইস করছে, আমি বুঝতে পারছি বা দর্শকরাও বুঝতে পারছে। এখন যে বললেন 2 বছর লাগুক, 4 বছর লাগুক, রোড ম্যাপ দেন, তখন কিন্তু আমরা বুঝতে পারছি 3 মাস বা 6 মাস, বিএনপি বলতেছে 3 মাস 6 মাস, এটা আমরা বুঝতে। না না না, এটা আবার বুঝার ভুল আছে মাসুদ ভাই, আপনি আর ক্লিয়ার করে দিন। এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, ইন্টেরিয়াম গভর্নমেন্ট না, এটা হলো বিপ্লবী সরকার। জি, সরকার, এই সরকারটা কি এটা ডেফিনিশন অনেকে জানে না। এটা গণতান্ত্রিক ভাবে আমি ফরহাদ, না না, এটা হলো রক্ত। বিপ্লবী সরকার মানে জনগণের ভোটে যেরকম সরকার হয়, এটা এরকম সরকার। আপনি তো ব্যাখ্যা দিলেনি, তাহলে আপনার কথাটাই ধরেই আমি বলি, আপনার কথাটা ধরেই বলি। বিপ্লবী সরকার হলো জনগণ, ছাত্র, জনতা, আপনি যে কথা বলছেন তাদের সমর্থনে উনি সরকার গঠন করছেন, তাহলে এটা বিপ্লবী সরকার, এটা নট ইন্টেরিয়াম গভর্নমেন্ট, না হলো তত্ত্বাবধায়ক সরকার। জি জি, আপনার সরকারের মানে ডেফিনিশনটা তো আপনাকে আমাকে বুঝতে হবে। জি, এমনিই বলা হয়েছে। জি, এই জন্যই মাসুদ ভাই, রবি ভাই, আমরা এই 2 জন অতিথিকে 5 মিনিট করে তাদেরকে 10 মিনিট সময় দেই, তারপর আপনারা দেন, ওনারা 10 মিনিট করে দেন, আমার আপত্তি নেই। আমি বলছি যে এই জন্যই আমাদের মহাসচিব এই কথাটা বলছে, এটাকে যেভাবে ব্যাখ্যা করছে আর যেভাবে বলছে, এই বলাটা কিন্তু ঠিক না। কারণ একটা বিপ্লবী সরকারের প্রথম কাজ ছিল কি জানেন? উনি এসে সংবিধান বাতিল করে দেওয়া উচিত ছিল। এই সংবিধানে আমরা রাজনীতিবিদরা কাটতে 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 এটা কিছু রাখিনি আমাদের সুবিধার জন্য, আমরা রাজনীতিবিদরা। অতএব ওনার উচিত ছিল প্রথমে সেই সংবিধানটা বাতিল করে দেওয়া। বাতিল করে উনি, যেহেতু বিপ্লবী সরকার, জনতা, ছাত্র জনতার অভ্যুত্থানে উনি ক্ষমতায় আসছেন, সেহেতু উনি আরেকটা নতুন সংবিধান তৈরি করে রাষ্ট্রকে সাজাই দিয়ে চলে যাবে। এটা যদি 15 দিন লাগে, 1 বছর লাগে, 2 বছর লাগে, 3 বছর লাগো, উনি তো বিপ্লবী সরকার, ওনার ম্যান্ডেট আছে তো, উনি তো ওই যে এই জন্যই বলছি, এই যে নীতিগ্রস্ত কথাটা আমি বলছি, এটা কি জন্য বলছি যে গরজামাই, তার মানে হলো তত্ত্বাবধায়ক সরকার হলো গরজামাই, তার মানে কেউ ওনারা বানায় দেয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা এই সরকারকে কেউ বানায় দেয় নাই, কোন সরকার বানায় দিয়া জানি, ছাত্র জনতা, মার্চ পিপল তাকে ক্ষমতা অধিষ্ঠিত করছে। অতএব উনি গরজামাই না তো, উনি নীতিগ্রস্ত লোক না তো। না, ওনাকে আমরা সম্মান দিয়ে এনেছি। জি, আমরা একটু আমাদের 2 জন অতিথিকে 5 মিনিট করে আমি বলবো যে কথা বলবে ওনারা। এম এ দাউদ ভাই সর্বপ্রথম বলেন, একটু ইয়াং মানুষ, যেহেতু জার্মান থেকে যুক্ত হয়েছেন। এম এ দাউদ ভাই, আপনাকে 5 মিনিট সময় কথা বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ভাই। আমি দেখেন, আমরা যারা বাইরে থাকি তাদের আপনি এখন বলতে পারেন, আপনার এখানে টকশোতে দেখলাম একজন বলে গেলেন, আমি নাম বলছি না, একজন বললেন যে যারা বাইরে থাকে এদের দেশে আসেন, দেশে এসে এখন রাজনীতি করেন। তো ভাই, বাইরে থেকে আপনারা এইটা যে আন্দোলন করে সরকার পরিবর্তন হয়েছে, এর মধ্যে এখানে পাঠান সাহেব আছেন, উনি ভালো বলতে পারবেন আমার থেকে, আমি কি বুঝাচ্ছি। এখানে 7টা টিম কাজ করছে, যাদের রাত দিন 24 ঘন্টা ঘুম ছিল না, রাত দিন 24 ঘন্টা আন্দোলন করছে। এই যে তামিম সাহেব নিয়ে অনেক কথা বলছেন, তামিম সাহেবের আপনার কসবা টিভির যেই দেশে যতটুকু ভূমিকা রাখছে, আপনি ভাই সাক্ষী, আপনার এখানে জনতা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন এই তামিম ভাইয়ের ভূমিকা কি ছিল। তিনি তার জীবনের এই হাসিনা যদি না যেত, তাহলে তামিম ভাইয়ের কি হতো? আপনি যে ইউকেতে বসে বসে ঘুম নাই, খাওয়া নাই, আপনার অবদান তো আমরা দেখছি, আপনারও এর জন্য অবদান আছে, এগুলো তো স্বীকার করতে হবে। এখন যদি আপনারে মাসুক ভাই আমি বলি যে আপনি দেশে এসে রাজনীতি করেন, আপনি তো ভাই পলিটিশিয়ান না, আপনি কথা বলবেন ন্যায়ের পক্ষে কথা বলছেন, আপনি তো আর পলিটিশিয়ান না ভাই। দেখেন, আপনি বলতে পারবেন হাওয়া ভবন টাবন, ভাই এগুলার কথা বাদ দেন, এগুলা জাস্ট পুরাতন কেস, আমরা এগুলা নিয়ে কাশুন্দি কাটছি না। বিএনপি ঠিক আছে, বিএনপি হচ্ছে বড় একটা দল ভাই, এখানে খারাপ থাকবে, ভালো থাকবে, এই থাকবে, এবং বিএনপি যে কাজগুলো করছে, আমরা ওদের মানে প্রধান যে যারা নেতৃত্ব স্থানে আছে অনেককে আমরা সাবাস জানাচ্ছি। দেখেন, বিএনপিতে এমন কোনো হিস্ট্রি ছিল না যে একজন নেতা অন্যায় করে প্রেস ব্রিফিং করে সরি বলবে এবং তাকে পরবর্তী মুহূর্তে শোকাজ করা হবে, এরকম কোনো ছিল না আগে। এখন সেটা বিএনপিতে করছে, আমরা একে স্বাগত জানাচ্ছি। আমরা তার দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে অনেক পরিবর্তন আসছে, বিএনপির তারুণ্য নির্ভর, তারপরে আমাদের যে দলীয় যেই পুরাতন যেই খাওয়া দাওয়া পার্টি আছে না, এগুলোকে এক সাইড করে কিছু কিছু কাজ করার ট্রাই করছেন তারেক রহমান। এই যে খাওয়া দাওয়া যেগুলো আছে এগুলোকে বাদ দিচ্ছে, এগুলো আমরা সেলুট জানাচ্ছি। কিন্তু ভাই, আপনি যখন বলবেন যে মনে করেন আমি বাংলাদেশে পার্মানেন্টলি যাওয়া আমার পক্ষে কখনো সম্ভব না, আমার পড়াশোনা এখানে, আমার কর্মসংস্থান এখানে, আমার ফ্যামিলি এখানে, আমি সব এখানেই, আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারবো না, বাংলাদেশে আমার রাজনৈতিক দল করলে কথা বলতে হবে, এই টাইপের মেন্টালিটি, এটা তো হাসিনার মেন্টালিটি ভাই। এই টাইপের মেন্টালিটি যাদের আছে তাদেরকে আমরা ঘৃণা জানাচ্ছি, এটা বিএনপি বলে না। দেখেন, তারেক রহমান বিদেশে বসে বসে স্টেটমেন্ট দিচ্ছেন, তার স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ তিনি তখন দেশে গেলে তার জন্য হুমকি ছিল, এই জন্য দেশে যাচ্ছেন, তার বিষয়ে আমরা কথা বলছি না, তার পরিবেশ সৃষ্টি হোক, সে দেশে যাবেন। তাই বলে আমি বলতে পারি না তারেক রহমান এখন দেশে এসে রাজনীতি করছে না কেন, তার পলিসি অনুযায়ী সে দেশে যাবে। ভাই, আমরা এগুলা নিয়ে কথা বলতে চাচ্ছি না ভাই। এখন বাংলাদেশে দেখেন, বিএনপি জামাতের মধ্যে যে রবি ভাই যেটা বললেন, আমরা এটার সাথে একমত। আমরা প্রথম থেকে আপনার চ্যানেলে বারবার বলছি, রেভলিউশনারি গভর্নমেন্ট হলে সংবিধান থাকে না, আর সংবিধান থাকলে রেভলিউশনারি গভর্নমেন্ট হয় না।
আর যেই রাষ্ট্রপতি হাসিনার পা ছুঁয়ে সালাম করছে, সেই রাষ্ট্রপতি পা ছুঁয়ে সালাম করছে, এবং সেই সংবিধান যে অবৈধ আপনার সংসদ আছে তার থেকে নির্বাচিত যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির মানে শপথ পড়াতে পারে না, এই টাইপের মানে হতে পারে না এগুলা। তো এগুলা করছেন, ঠিক আছে, তারপর আপনারা কাজ করে যান, আপনারা কাজ করে দেখেন। এখন একটা ষড়যন্ত্র চলছে বাইরের থেকে, অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে ডিভাইডেড করা। এই যে বিএনপি জামাতের মধ্যে কুতর্ক সৃষ্টি করে, অনেক কিছু কুতর্ক, এই তর্কগুলা সৃষ্টি করে নিজেদের মধ্যে সংঘর্ষ তৈরি করে তৃতীয় পক্ষ ফল নেবে, এগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। দেখেন ভারত এখন বলছে তারা বাংলাদেশের বিষয় নিয়ে অ্যানালাইসিস করার জন্য, তারা ওইদিকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা ওইদিকে অ্যানালাইসিস টিম তৈরি করছে, তাদের কমান্ডারদেরকে সরাসরি নির্দেশ দিচ্ছে। আমাদের এখন উচিত, আমাদের যারা সাধারণ জনগণ আছেন, যারা শিক্ষক মানে ছাত্র আছেন, তাদেরকে অ্যাটলিস্ট সেনাবাহিনী কিছুটা প্রশিক্ষণ দেওয়া। আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদের মধ্যে এই বিতর্ক, যে ভারত থেকে উস্কে যাওয়া বিতর্ক, যেগুলা যে বিএনপি জামাতের যেই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে আমরা পা দিলে তো আমরা শেষ ভাই, আমরা তো শেষ হয়ে যাবো। আমরা তো এটা চাচ্ছি না ভাই, আমরা চাচ্ছি ভালো একটা দেশ যেখানে যে জামাত করবে, যে বিএনপি করবে, এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে না, আওয়ামী লীগ যে ব্যক্তিটা করে সেও রাজনীতি করতে পারবে, কিন্তু অন্য নাম নিয়ে, সে আওয়ামী লীগ দল নিয়ে না, আওয়ামী লীগ নামক যারা যে গণহত্যা চালাইছে সেই নাম নিয়ে। গতকাল যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ যে 21 জনের ইয়েতে যেটা তারা ডিক্লেয়ার করলেন যে আওয়ামী লীগ বলে নাই, তারা বলছে ফেসিবাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তারা কোনো অ্যাক্টিভিটিস করতে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। আর বিচারের পরে গিয়া দেখা যাবে আওয়ামী লীগ থাকে না থাকে, কারণ বিচার যদি আওয়ামী লীগের দল সহ হয়ে যায় তখন তো একবারই শেষ। হ্যাঁ দেখেন জার্মানির ক্ষেত্রে, জার্মানিতেও বিরোধী দল যারা আছে না, তারা কিন্তু বারবার যখন হিটলারকে বিচারের কথা বলা হয়েছিল বারবার বলছে না আমরা সব ক্ষমা করে দিছি, যে হাজার হলো তারা জার্মান, আমরা একজন জার্মানের করতে পারি না, এরকম করতে পারি না আমরা। তখন সমস্ত দল ক্ষমা করলো, জার্মান স্টেট যে দায়বদ্ধ এটা স্টেট হিসেবে করছে। দেখেন এখন একজন বিএনপি বলেন, জামাত বলেন, এরা ভারতের একটু মানে বিএনপি কে ক্ষমা করে দিচ্ছি এগুলা বলছে, এগুলা ভাই পলিটিক্যাল স্ট্যান্ড। আপনার পলিটিক্যাল অ্যানালাইসিস করা শিখেন, এগুলো পলিটিক্যাল স্ট্যান্ড। এখন যদি মনে করেন জামাত, এখন যদি বিচার হয়, এখন যদি আওয়ামী লীগ দাবি করে যে এটা তাদের রাজনৈতিক আক্রোশ, আপনি কিছু বলতে পারবেন না, এই জন্য জামাত তাদের স্ট্যান্ড ক্লিয়ার করছে, রাজনৈতিকভাবে কোনো সমস্যা না। কিন্তু স্টেট যে গণহত্যা করছে এর জন্য স্টেট বিচার করবে ভাই। এই যে বাকি যে কুতর্ক গুলা ভাই, আমরা এখন আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা রাজনীতি টুকটাকও বোঝেন, এই কুতর্কে পা দিয়েন না ভাই। আমাদের বিএনপি জামাতের মধ্যে সমস্যা নাই, বিএনপি জামাত একই আছে, একই শক্তিতে আছে। আপনারা এই তর্ক করে আমাদের মানে আরো বিভাজন সৃষ্টি করছেন, যেটা হচ্ছে ভারতের পলিসি ভাই, আপনারা না বুঝে হয়তো পা দিচ্ছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। শর্টলি কথা বলেছেন। আমাদের দাউদ ভাই অলরেডি চলে গেছেন, আমি জানি উনি চলে যাবেন আসছে শর্ট টাইমের জন্য। আমি ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান ভাইকে এই জন্য একটু বসায় রাখছি। দাউদ ভাই একটু মাঝখানে ঢুকছে, ওনার জব এখনো শেষ হয় নাই, ওনার অফিস টাইম চলতেছে, অফিস থেকেই যুক্ত হয়েছে। জি, ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান, আপনাকে এই মুহূর্তে 5 মিনিট কথা বলার অনুরোধ করছি, আবার ফিনিশিং এ আরেকবার কথা বলুন। অনেক ধন্যবাদ মাসুদ ভাই যুক্ত করার জন্য। আমি কিছু ইতিহাস টেনে তারপরে আসি মূল বক্তব্য। আপনারা জাজ করবেন যে কেন আমি কথাগুলো বলছি। আমি কোনো সরকারের কোনো পক্ষ বা আপনার রিপ্রেজেন্টেটিভ না, বা আমি সরি না, আপনি সাউন্ডলেস করে নেন, বাকি ফোনটা অসুবিধা নাই। হ্যাঁ, ওই ফোনটারে সাউন্ডলেস করে নেন। হ্যাঁ, সাউন্ডলেস করে কথা বলেন। তো একটা মিনিট, সরি। তো যেহেতু আমি কোনো রিপ্রেজেন্ট করি না, আমি আমার অ্যানালাইসিস থেকে আমি কথাগুলো বলছি। গত বছর ঠিক এই সময় সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী আসছিলেন নিউ ইয়র্কে, ইউনাইটেড নেশনে। যখনই একজন রাষ্ট্রপ্রধান কোনো দেশে যান, প্রটোকল অনুযায়ী সেই দেশের সরকারকে জানাতে হয় কোথায় কোথায় উনি যাবেন, এবং সেই সূত্রে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়, প্রটোকল দেওয়া হয়। কিন্তু প্রটোকলের বাইরে যে প্রধানমন্ত্রী গিয়েছিলেন ওয়াশিংটন ডিসিতে, যার সাথে দেখা হয়েছিল ওনার নাম ছিল জন কার্বির সাথে ওনার মিটিং হয়, খুবই গোপনীয় মিটিং। এবং সেই মিটিংয়েও ওই যে তলে একটা কথা ছিল না, সেই তলের একটা চুক্তি হয়ে যায়। তো যখন উনি লন্ডনে যান 4 তারিখ, আমি যদি ভুল না করি 4 তারিখে 4 অক্টোবর লন্ডনে উনি গিয়েছিলেন, এবং লন্ডনে এখন প্রেস কনফারেন্স করেছিলেন এবং অনেক ব্যক্তিবর্গের সাথে আলাপ করেছিলেন, এবং উনি তার জীবনের বেশ কিছু আপনার সেই ক্ষোভটা বলেছিলেন। এটা ফরিদ ভাই ঠিক আছে, আপনারা নিউ ইয়র্ক থেকে আসছেন আর আমরা দৌড়াতে গিয়েছিলাম লন্ডনে এম এ মালিক ভাইয়ের নেতৃত্বে। বিশাল আন্দোলন আমরা করেছিলাম, তার হোটেল গ্রহ করে রেখেছিলাম। রাত 11টার পরে আসছি আমি ওখান থেকে, সে রাত 2টার পরে আসছে, মানে হোটেলে তাও পিছন দিক দিয়ে এসে ঢুকছে। কিন্তু সে প্রেস কনফারেন্স করে নাই, সে তার দলীয় লোকদের নিয়ে একটা মিটিং করছে, ওইখানে তারেক রহমানকে গালাগালি করছিল। হ্যাঁ, আমি আপনার সবকিছুই আমি বলছি, আপনারা জাজ করবেন যে তারপরে আপনারা কথা বলেন। আমি কোনো জাজমেন্ট দিব না, আমি কোনো কথা বলবো না, আমি শুধু ইভেন্টগুলো আমি বলে যাচ্ছি। তো তারপর উনি দেশে যান, দেশে যে কনফার্ম যে উনি দ্য সাপোর্ট ফ্রম দ্য ফরেন কান্ট্রিজ এবং পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভাবে যে সকল সাপোর্ট ওনার পাওয়ার কথা, সেই ফুরফুরা মনে উনি দেশে যান। এবং 28 তারিখে বিএনপি একটা সমাবেশ ডাকে, সেই সমাবেশে যতটুকু পাওয়ার ইম্পোজ করার সবটুকু সেই করেছে, এবং এটাকে সাউন্ড গ্রেনেড মেরে আধা ঘন্টার ভিতরে সবকিছু ডিসমিস করে দিয়েছেন। দ্যাটস অ্যানাদার ইভেন্ট। পরবর্তীতে যখন মিস্টার পিটার হাস, আমাদের দেশের খুবই আমি শ্রদ্ধা করি এই ভদ্রলোককে, উনি অনেক চেষ্টা করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক ভাবে সরকার দলীয় এবং বিরোধী দলীয় সবাইকে এক মঞ্চে আনার জন্য। বাট এন্ড অফ দ্য ডে যখন ফরেন পলিসি ওনাকে জানানো হলো, জানানোর সাথে সাথে উনি শ্রীলঙ্কায় 1 সপ্তাহের জন্য ছুটিতে চলে যান।
তখনই আপনার বোঝা উচিত ছিল যে দ্য ফরেন পলিসি বিন চেঞ্জড, হোয়াট এভার আপনার বিরোধী দল মনে করেন, এটা অলমোস্ট ভারত এবং আওয়ামী লীগ সরকারের পক্ষেই এটা চলে গেছে। পরবর্তীতে ইলেকশন হয় 7ই জানুয়ারি ইলেকশন। সেই অনুপাতে আমরা শুনেছি যে বর্তমান নির্বাচন কমিশন যেভাবে আপনার ঘুম থেকে উঠে একটা নির্বাচন হচ্ছে দেশে, সেই নির্বাচনের দিনে উনি ঘুমাচ্ছেন, ঘুমের আগে ছিল 28% এবং ঘুম থেকে উঠে দেখেন 43% হয়ে গেছে। এই ধরনের আপনার মেকিং এ স্টোরি আমরা শুনেছি। তো যাই হোক, যেভাবেই হোক একটা নির্বাচন হয়ে গেল, যেখানে বিরোধী দল ছিল না, একটা প্রধান বিরোধী দল বিএনপি কে যায়নি এবং জামাতও যায়নি সেই ইলেকশনে। পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেলো সেগুলাতে আমি একটা ইন্টেলিজেন্স আমি বলবো ফেইলার বর্তমান সরকারের, যে একটা ভিতর একটা জামাতি বলেন আর বিএনপি বলেন যে ক্রেডিট নেক না কেন, আমি মহিউর ভাইকে শ্রদ্ধা করে বলছি এবং তারিম ভাইকে শ্রদ্ধা করে বলছি যে আমরা ক্রেডিট নেওয়ার জন্য সবাই আপনার ঘটনা ঘটার পর, কিন্তু ঘটনার পূর্বে যে কাজগুলা হয়েছে সেই কাজগুলা একটা অর্গানাইজ একটা পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টি বিভিন্ন ভাবে অর্গানাইজ করেছে, তার আপনার এক্সপোজ হয়েছে যেখানে, সেটা হলো আমি তারিখগুলা বলে যাচ্ছি। জুন মাসে ছাত্র সমাজের সমন্বয় প্রায় 6 জন মিলে ইউনিভার্সিটিতে বসেন এবং তারা জুনের বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার তো আগেও ছিল, সেই 18 আন্দোলন আমরা দেখেছি, নিরাপদ সড়ক, যেই ছাত্ররা আপনার ক্লাস 9-10 ছিল, সেই 9-10 ছাত্ররা এখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এবং যারা ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে, যারা মাস্টার্স শেষ করেছে, তারাও যুক্ত ছিল। তো সেই 8 জুলাইয়ে আন্দোলনটা আপনার 65 জন একজন সমন্বয় কমিটি গঠন করা হয় 8 জুলাই। 9 এবং 10 জুলাই সেই কমিটি, এবং আমি পিছনে আমি দুটো দলকেই বলবো, জামাত এবং বিএনপির বেশ কিছু অ্যাডভাইজাররা ছিলেন যারা তাদেরকে বিভিন্নভাবে অ্যাডভাইস করেছেন। 8 জুলাই তারা শাহবাগ দখল করে। 16 জুলাই সেই আন্দোলনকে বিভিন্নভাবে বর্তমান সরকার দেখছেন যে আস্তে আস্তে ধীরে ধীরে ইটস গোয়িং বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। 16 জুলাই আপনার রংপুরে যখন সাইদ মারা যান, আবু সাইদ যখন শহীদ হন, সেই মুহূর্তটা ছিল একটা টার্নিং পয়েন্ট অফ দা আপনার এই প্রটেস্টের টার্নিং পয়েন্ট। এবং 18 জুলাই আমরা দেখতে পাই যে মুগ্ধ সেই একই অবস্থায়। তো যখন একটা আপনার এই কোমলমতি ছাত্রদের, আপনি এখন আর কোমলমতি বলার সুযোগ নেই এখানে, তাদের অভিজ্ঞতা, আমি এর আগেও আমি বলেছিলাম একটা অনুষ্ঠানে যে তাদেরকে কোমলমতি বলে এত ছোট করে দেখার এখানে সুযোগ নেই। তারা 18 সালে সেই রাস্তায় নেমেছিল, তখন বলেছিল দেশ সংস্কার কাজ চলছে, আপনারা আইন মেনে চলুন। এরাই আপনার 2024-এ এসে আপনার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং একটা অর্গানাইজ ভাবে কাজ করেছে, এবং অর্গানাইজের পিছনেও যারা অ্যাডভাইজার ছিলেন, আমি বলছি যে বিএনপি এবং জামাতের বেশ ভালো কিছু লিডারশিপরা ছিলেন, যে এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপর দেখেন 18 জুলাই 19 জন মানুষ মারা যান, শহীদ হন, এবং ছাত্র, আপনারা যদি দেখেন যে সংখ্যায় যে ছাত্র, এর মধ্যে দেখা যাবে কি যে রেজিস্টার্ড জামাতের সংখ্যা অনেক বেশি ছাত্রদের যারা মৃত্যুবরণ করেছেন। এবং এই ইয়েতে আন্দোলনে এই কোমলমতি যে বলার পরে যে অভিভাবকরাও নেমে আসছেন, প্রতিটা আপনার অর্গানাইজেশন, তারপর আপনার ব্যক্তিত্ব, জনগণ আমরা বলবো যাকে, যে জনগণ নেমে আসছেন রাস্তায়, খেলোয়াড় থেকে শুরু করে সব জায়গা থেকে চলে আসছে, বলেন খেলোয়াড় বলেন, নাট্যশিল্পী বলেন, সবাই চলে আসছেন এবং সবার একাত্মতা নিয়ে আপনার আসে। 23rd জুলাই 174 পিপল ডাইড, শহীদ হয়েছেন। 26th জুলাই ভাতের হোটেলে তাদেরকে অ্যারেস্ট করা হয়, হারুনের ভাতের হোটেলে। এবং এই যখন এই আস্তে আস্তে ধীরে ধীরে ওই যে বলে না অঙ্গার তুষের আগুন জ্বলে গুয়া ভিতর থেকে এক্সপ্লোশন ঘটে তখন। তো এই এক্সপ্লোশনটা 28শে জুলাই আপনার সবচেয়ে বড় যে ডিসিশনটা আসে সেটা ছিল জাপানে জয়শঙ্করের সাথে কথা বলেন অ্যান্থনি ব্লিংকেন ওখানেই একটা ফরেন পলিসিটা মিটিং করে ওরা ওখানে জাপানে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আপনি যদি চান আমি ওটার একটা কপি পাঠিয়ে দেব। তো ওখানেই আপনার একটা ডিসিশন হয়ে যায় যে নাও আই ক্যানট সেভ মাই ফেস। এখন যেভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে আপনার ওপেনলি ফায়ার করা হচ্ছে যাত্রাবাড়িতে, তারপর আপনার উত্তরায়, তারপর আপনার হেলিকপ্টার থেকে গানশিপে, তারপরে আপনার এই যে ইউনাইটেড নেশনের এপিসি ব্যবহার করা হচ্ছে, এই ইয়েগুলা থেকে পুরো টোটালি ফরেন পলিসিটা চেঞ্জ হয়ে যায় বাংলাদেশ টুয়ার্ড বাংলাদেশ। এবং আপনার যখন 30 তারিখে আমাদের প্রধানমন্ত্রী বলেন যে আমি প্রস্তুত, যত এই যে 9 দফার যে দাবি, সেই দাবিকে আমি মেনে নিলাম, তোমরা যদি চাও তাহলে তোমাদের অভিভাবকদেরকে নিয়ে আমার দরজা খোলা আছে, আসো, আমি তোমার সবকিছু মেনে নিয়েছি। তো এই যে
কখন উনি বলছেন? যখন ভারত থেকে মেসেজটা আসে যে ভারত আর ওনাকে সেভ করতে পারবে না। এর জন্য সেকেন্ড আপনার অগাস্ট, আপনার যদি মনে পড়ে যে 2 অগাস্ট প্রধানমন্ত্রী বলেছিলেন যে সুশীল সমাজ, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ সবাইকে উনি ডেকেছিলেন গণভবনে। সেই গণভবনে 10টা র ছিল, 10টা লাইন। 10টা লাইনের মধ্যে প্রথম একটা লাইনেই আপনার ছিল, ফিল আপ ছিল, কেউ আসেনি, মানুষ আসে নাই কথা বলতে। তখন ওই দিনই আমি বলেছিলাম আপনার একটা কথা আপনার অনুষ্ঠানে, যে আমি বছর বলবো না, আমি মাস বলবো না, আমি সপ্তাহ বলবো না, আমি দিন বলবো না, আমি 48 ঘন্টা সময় দিলাম এই প্রধানমন্ত্রীর, সাম চেঞ্জ ইজ কামিং। আপনার আমরা সেই আমি রিমেম্বার হচ্ছে আমার সেই কথাটা, এবং আমরা সেই 48 ঘন্টার ভিতরেই আমরা শুভ সংবাদটা পেয়েছিলাম। ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান ভাই, এই জায়গায় এখন আমি আপনাকে এখানে একটু কথা বলার আছে। তখন আমাদের প্রধান উপদেষ্টা ফ্রান্সে ছিলেন অলিম্পিকে, এবং ওখানে ওনার কাছে মেসেজও যায় সামহাউ হি ইজ গোইং টু বি দা প্রধান উপদেষ্টা, এবং ওনার এই এসুরেন্স নিয়েই উনি আসছেন বাংলাদেশে যে ওনার পিছনে বৃহৎ শক্তি থাকবে, আর না হয় উনি আসবেন না, ওনার কোনো প্রয়োজন নেই আসার এখানে। 83 বছর বয়সে এই বোঝা কাঁধে নেওয়া দরকার নাই যদি আন্তর্জাতিক শক্তি ওনার পাশে না থাকে। এবং সেই শক্তিকে এবং আমাদের পার্শ্ববর্তী দেশকেও সেই মেসেজটা পাঠানো হয়েছে। আমি যা মনে করি যে ডু নট ডিস্টার্ব। এবং এর পরিপ্রেক্ষিতে আমি আবারও বলছি যে 14 তারিখে যখন বন্যা হয়, বন্যার পরে আপনার 15, 16, 17 তারিখে যখন গেট খোলা হয় গোমতী নদীর, 23 তারিখে দিল্লিতে আসেন ডেপুটি সেক্রেটারি অফ ফরেন সেক্রেটারি বার্মা এসে দিল্লিতে এসে তাদেরকে ওইটাও বোঝান যে বাংলাদেশকে কোনোভাবে এরকম বিরত থাকো। আর আগামী সপ্তাহে যে আপনার আসেন ডোনাল্ড লু আসেন, এটাও একটা মেসেজ উনি নিয়ে আসবেন আমি মনে করি। আমি কোনো এদেশের কোনো মুখপাত্র নই, শুধু বলবো যে ওনার এই সরকারের স্টেবিলিটি, সিকিউরিটি এবং পার্শ্ববর্তী দেশকে একটা মেসেজ দেওয়ার জন্য যে কেউ যদি চিন্তা করে যে কোনো ধরনের এ ধরনের উলটপালট, তো এটা থেকে আমার মনে হয় বিরত থাকা। আমরা সবাই দোয়া করি। ডক্টর ইউনূস সাহেবের বয়স হয়েছে 83 বছর। আমি রবি ভাইকেও এটুকু বলবো, আমি তানিম ভাইকেও এটুকু বলবো, উনি কিন্তু 10 বছরের জন্য আসছেননি, উনি আসছেন 2-3 বছর যে একটা সংস্কার করার জন্য। যে সংস্কারটা প্রয়োজন, আমাদের দেশ কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে আমরা একটা কনস্টিটিউশন তৈরি করেছিলাম, 9 মাসে কনস্টিটিউশন তৈরি করেছি। এত কুইক যে কনস্টিটিউশনে শাসক গোষ্ঠীর আইন কানুন, ওখানে বাংলাদেশ যে কনস্টিটিউশন, এই 9 মাসের কনস্টিটিউশনটা আমরা এখন 50 বছর এই কনস্টিটিউশনের যে ভালো মন্দ সবকিছু বুঝেছি। পাকিস্তানের কনস্টিটিউশন লেগেছে 9 বছর, আমেরিকার কনস্টিটিউশন লিখতে লেগেছে 11 বছর, ভারতের কনস্টিটিউশন লিখতে লেগেছে 4 বছর, আর আমরা 9 বছরে যে কনস্টিটিউশন দিয়েছি সেই 9 মাসে সেই কনস্টিটিউশনে আপনার পাকিস্তানের আইন, ভারতের আইন এবং ব্রিটিশের আইনকে কপি এবং পেস্ট করে আমাদের একটা জোগা খিচুড়ি একটা কনস্টিটিউশন দিয়ে আসছি। এর জন্য আমরা প্রতিদিন ঝগড়া করছি। আমরা ফিনিশিং আরেকবার আপনার কথা শুনবো, আমরা ফিনিশিং করার সময় আরেকবার কথা শুনবো। সরদার হাসান ইলিয়াস তানিম, আপনার জন্য 10 মিনিট, তারপরে রবি ভাইয়ের জন্য 10 মিনিট আমরা কথা শুনবো, এরপরে ফিনিশিং এ কয়েক মিনিট কথা বলবেন ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান। সরদার হাসান ইলিয়াস তানিম, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে সকল অতিথিদের বক্তব্য শুনেছেন, সেখান থেকে আপনাকে ফিনিশিং কথা বলার অনুরোধ করছি। জি, আপনাকে ধন্যবাদ। রবি ভাইকে ধন্যবাদ দিচ্ছি, বা দাউদ ভাই এবং পাঠান ভাইকে। ওনাদের মূল্যবান বক্তব্য আমি শুনছিলাম এবং চেষ্টা করছি আর কি মেমোরাইজ করার জন্য। রবি ভাইয়ের বক্তব্য দিয়ে শুরু করি আর কি। রবি ভাই বলছে যে ইসলামী ব্যাংক একটা প্রসিডিউরের মধ্য দিয়ে নেওয়া উচিত ছিল আর কি। ইসলামী ব্যাংক প্রসিডিউরের মধ্য দিয়ে জামাত কিন্তু নেয়নি। ইসলামী ব্যাংক মানে যখন রেভলিউশনটা হলো তখন বিএনপির এক যুবদল নেতা এসালমের এজেন্ট হয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়ে সে কিন্তু সেনাবাহিনীর হাতে আবার ধরাও খাইছে। তো এটা হচ্ছে মানে ইসলামী ব্যাংকের হিস্ট্রি বলি যে মানে জামাতের সাথে বিএনপির আদর্শিক দ্বন্দ্ব আছে, কিন্তু চাঁদাবাজির যে দ্বন্দ্বটা এটা জামাতের নাই। জামাতে কিন্তু চাঁদাবাজি ছিনতাইকারীর কোনো নাই। আপনি আজকে পত্রিকার নিউজগুলো দেখেন, যদি পত্রিকায় আপনার 5টা নিউজ থাকে, একটা নিউজ বিএনপির জন্য বরাদ্দই আছে যে অমুক জায়গায় 2 গ্রুপের সংঘর্ষে একজন আহত হয়েছে অথবা একজন নিহত হয়েছে। আমরা শ্যামা ওবায়েদ যে ফরিদপুরের এবং কৃষক দলের এক নেতা, এখানে একজন মানুষ নিহত হয়েছে 2 গ্রুপের সংঘর্ষে। আমরা কি এই দৃশ্য দেখার জন্য বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে যে মানে যেখানে রক্তের দাগ শুকায়নি সেখানে 2 গ্রুপের সংঘর্ষে? সে তো সাধারণ পাবলিক, সে বিএনপি করুক বা অন্য যে দলই করুক, সে কিন্তু বাংলাদেশের একজন জনগণ, সে একজন বাংলাদেশের নাগরিক। সে 2 গ্রুপের সংঘর্ষে পরে ক্ষমতার দ্বন্দ্বে সে নিহত হলো, এটা দায় কে নিবে? বিএনপি না সরকার নিবে? আপনি যদি মানে এই যে আপনার বিগত দিনগুলোর কথা চিন্তা করেন যে 2014তে যখন সরকারের শেখ হাসিনা গভর্নমেন্ট এগেইন মানে ইলেকশনটা করতে চাইলো, 9 থেকে 14 যে টার্মটা ছিল, যখন 14তে সে এগেইন ইলেকশনে উইন করতে চাইলো, তখন জামাত এবং শিবিরের বিস্তৃত সংখ্যক, আমি আনকাউন্টেবল শব্দটা ইউজ করছি, এটা বিএনপি মানে মানুক বা না মানুক, সবচেয়ে বেশি নিহত হয়েছে জামাত এবং শিবিরের। আপনি যদি 2018 পরে দেখেন, 18 পরে কাদের মোল্লাকে বলির পাঠা বানানোই হইল। 2009 থেকে 2024 পর্যন্ত বর্তমান সিচুয়েশন কি, রাষ্ট্র কিভাবে চলবে, আপনারা বুদ্ধিমান, জ্ঞানী, গুণী, আপনারা সাজেশন করেন। কে কজন মরছিল, কে কজন জীবিত আছে, কম্পেয়ার করার সময় এখন না তো।
ওটা নির্বাচনের মাঠে হবে। এখন কে নির্যাতিত হয়েছে এটা কম্পেয়ার করার সময় এখন না। এখন রাজনীতি এই সরকার কিভাবে স্মুথলি চলবে সেটা সম্বন্ধে সাজেশন দেন। বিএনপি তো আমার দুশমন। আপনি বিএনপির দুলাভাই, আমার অসুবিধা নাই, আমি আপনাকে বলি নাই আপনি বিএনপির দুলাভাই, কিন্তু এটা তো কম্পেয়ারের সময় না। আপনার সরকার কিভাবে স্মুথলি চলবে, আপনার কি অ্যাডভাইস আছে সরকারের জন্য সেগুলি দেন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা কয়জন গুলিতে মরছে, কয়জন ফাঁসিতে মরছে, এগুলো দরকার আছে? এগুলি তো এই সরকারের কোনো লাভ হবে না। তো দখল করার জন্য তো এখানে যে সাইনবোর্ডটা নাচ্ছি না, ওখানে নৌকার মানে মাঝির ওখানে যে আপনার স্লিপ বানায় আপনার চাঁদা কালেকশন করতেছি না। আপনারা বিএনপি, আরে ভাই এটা তুমি তো ওরা মরবে। আরে ভাই আমার নেত্রী 7 বছর জেলে ছিল, আমার নেত্রী 7 বছর জেলে ছিল, আমার নেতা 14 বছর লন্ডনে আছে। এটা তো আমরা ভুক্তভোগী, আমরা ফল পাচ্ছি, আবার করলে আবারও ফল পাবে। এগুলো আপনার জ্ঞান দেওয়ার দরকার নেই। তো এটা তো আমরা সাফার করি, আপনি সাফার করেন না। কেন্দ্র কায়েম করেছে, তেমনি আনসারের যে আন্দোলন হয়েছে, আপনার পছন্দ কোনটা এটা কোন, আপনার পছন্দ কোনটা এটা কোন? বিএনপির কি দোষ হলো, আমাদের কি দোষ হলো, এটা তো আপনার দরকার নাই। তারা বলছে যে সরকারকে তারা সময় দিচ্ছে। তাদের এক নেতা বলছে সরকারকে সময় দেবো না, আরেক নেতা বলছে দ্রুত করতে হবে। আর উনি মানে রবি ভাই বলছে যে আমরা তাদেরকে সময় দেবো। ভাই নীতিভ্রষ্ট তাকেই বলে যাদের নেতাদের কথাই ঠিক নাই। আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দ্রুত নির্বাচন দেন। আপনার আপনি নিজের মতো করে কথা বলতেছেন, এগুলো ঠিক না। না না না, এটা ঠিক না। মির্জা ফখরুলের একটা নোটের সমান যোগ্যতা নাই আপনার। তার লগে কি আপনি তুলনা করেন? বাংলাদেশ মৌল আছে, ডক্টর শফিকুর রহমান সাহেবের মতো লোকের সম্বন্ধে আলোচনা করার ক্ষমতা আমার আছে? তার জ্ঞানের কাছে আমার জ্ঞানের কোনো মূল্য আছে? তার সম্বন্ধে কি বলেন আপনি? জামাতের সাথে রাজনীতি করছেন, তখন আপনাদের লজ্জা করেনি? জামাতের সাথে মির্জা ফখরুলের নিয়ে আলোচনা করেন, এর কি যোগ্যতা আছে আলোচনা করেন? আপনার আলোচনা করার যোগ্যতা আছে? আপনার যোগ্যতা আছে আলোচনা করার? ভালোভাবে চলবে সেটা চালান। আপনার কি আলোচনার যোগ্যতা আছে? আপনি কাকে বলতেছেন? না না নাই তো, নাই আমি তো স্বীকার করি নাই। আমি স্বীকার করি আমার নাই। আপনার আছে, আপনার সাজেশন দেন, সরকার চালার জন্য কে কি করতেছে এটা আপনাদের জানার বিষয়। এটা তো সরকার আছে, সরকার তো আপনাকে হু আর ইউ, আপনি কিছু করার ক্ষমতা রাখেন? আপনার কথা কি কইব? কম্পিটিশন করলে আপনার কি হয়? আপনার জ্বলে নাকি? ছেলেদেরকে নিয়োগ না দিয়ে আপনার একটা এভিডেন্স আনেন, এটা কথাই করবেন না। এভিডেন্স নাম বলেন, একজন পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তা, একজন ডিসিএসপি নাম বলেন, এর টাকা খায়া বিএনপি নিয়োগ দিছে। আপনি ভালো কথা কইবেন, এগুলো আমরা শুনতে হবে নাকি? জনগণের শোনাবেন? আপনাকে আপনার বক্তব্য বলার জন্য বলছি, আপনি এগুলি বলেন না, এগুলি বলা ঠিক না। স্বৈরতন্ত্র আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইন্ডিয়ায় পলাই গেছে, আর এখন আওয়ামী লীগ বিএনপির হয়ে আবার রাজপথে ফিরে আসতেছে। আপনাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে ঘৃণা করে, এবং আমি বলছি ক্ষমা করলো ডক্টর শফিকুর রহমান। আমরা আওয়ামী লীগের আমরা ক্ষমা করছি, ডক্টর শফিকুর রহমান ক্ষমা করছে আওয়ামী লীগ। আমরা তো ক্ষমা করি না, আমরা তো ক্ষমা করতে পারি না। আমরা ওদের বিচার চাই, আমরা ওদের বিচার চাই। আপনি জামাতে ঘুরে ঘুরে থাকেন, আমার আপত্তি নেই। বাংলাদেশে কয়টা ভোট আছে? আমরা জামাত চিনি না। তখন কোথায় ছিলেন? জামাতের শীর্ষ নেতাদের আমরা সব সময় সব জায়গায় ছিলাম। আমরা এই 17 বছর আন্দোলন করতেছি, এই দেশে থেকে নির্যাতন করতেছি, গুলি খাইতেছি, জেলে যেতেছি, বোম হইতেছি। আপনার একটা মাথা ব্যথা কেন? আপনি এগুলো নিয়ে ছিলেন, আপনি দইয়ার বসতেছেন ছিল না? যখন দেশে অস্থিরতা সৃষ্টি করতে দেখছেন, আপনি দেখেন কোথায় গেছেন? আপনার কাছে এভিডেন্স আছে? মাসুদ ভাই উইদাউট এভিডেন্স কথা বললে কিন্তু ঠিক না। হচ্ছে বড় আমি বড় নেতা পর্যন্ত বাইরে দিচ্ছি টকশোতে। আপনি কথা বলেন, আপনার গোস্ত খাইতাম কোথায়? আপনার কাছে ফুটেজ আছে, আপনার কাছে ফুটেজ আছে, এভিডেন্স আছে, আপনি কেন বলবেন? আমি কি এভিডেন্স কথা বলছি? দেখান, এভিডেন্স দেখান। আমি কি এভিডেন্স মেনে নেব, সেলুট করে চলে যাব। আসেন আপনি কোথায় আসবেন? আপনি দেখান এখন। এখানে আসছেন, এখানে বলতেছেন, এখানে দেখাবেন। আবার আপনার বাসা যাবেন। আপনার সাথে তো এই যে কথাগুলো বলছি না, এটা পাবলিক সোর্সে উদ্বুদ্ধ। আপনার তারেক রহমানের কাছে শুনে থাকেন, আপনি কত বড় লিডার হইছেন? আরে তারেক রহমানের কথা কইলেন, আপনি তারেক রহমানের কি জানেন? চুপ করে থাকেন। আপনার জামাত কইতেছেন, জামাত তারেক রহমানের গবেষণা করেন। আমি কে আপনার তারেক রহমানের কাছে শুনেন? আবার তারেক রহমানের কাছে আমি কেন শুনতে যাব? আপনি কোন তারেক রহমান হাওয়া ভবন করে লুটপাট করছে? আপনি কোন তারেক রহমানের কাছে আমার নাম জানেন? আপনার নাম কি জানেন? আপনি কোন হাওয়া ভবনে লুটপাট করছে তারেক রহমান? যখন তারেক রহমানের কাছে আপনার ভালোমতো জানতে চাইতে হবে। এই অভ্যুত্থান পরবর্তী সময় আপনার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা নৈরাজ্য করলে আমরা চলে যাব, আমরা কারা যাব, এটা আমরা বুঝবো, এটা আপনার বুঝার দরকার নেই। আপনি চুপ করে বসে থাকেন, আপনার যা করার তাই। আওয়ামী লীগের হয়ে আপনার ভারতের রয়ের সহযোগিতা নিয়ে আপনার বাংলাদেশে আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, আর আমাদের মতন দেশপ্রেমী আওয়ামী লীগের তো আমন্ত্রণ জানাইছে ডাক্তার শফিক। আরে ভারতের লোক বন্ধুত্ব করবে ডাক্তার শফিকুর রহমান বলছে, এই স্বপ্ন জানাইছে, চিঠি দিছে। এই সমস্ত স্বপ্ন আপনি দেখেন না, জামাতের ওয়া ওখানে বসে থাকেন, বাংলাদেশ আইছেন না, ওটা ফাউল তুলে ফেলি করেন না। 2024 সাল এটা জেনজির যুগ। এই 2024 সালে ফাইল কথা বলেন না। আপনাদেরকে জনগণ মানে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করছে, খুব ভালো, আমরা মেনে নিচ্ছি, আপনার চাপাবাজি দরকার নেই, আপনি বন্ধ করেন। আমার প্রশ্ন, জনগণ বিএনপিকে কখন প্রত্যাখ্যান করলো? বুটই তো হইলো না। আপনি জনগণ করলো, বুট হয় নাই তো।
জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করছে এই গণঅভ্যুত্থানের আগে থেকেই। কারণ বাংলাদেশের যে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যে নির্যাতন চালাইছে, সেই নির্যাতনের সময় বিএনপি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বিএনপির নেতা রুহুল কবির রিজভী 2018 নির্বাচনে আপনার মনোনয়ন বাণিজ্য করেছে, অথচ সেই মনোনয়ন বাণিজ্যের সময় যে পরিমাণ লোক তাদের সেন্ট্রাল আপনার যে তাদের কার্যালয় ছিল সেই কার্যালয়ে আসছে, সেই লোকগুলোকে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনের পরবর্তী সময় রাজপথে দেখা যায়নি। সাধারণ নিরীহ আপনার পাবলিক নিহত হয়েছে, সেই লাশগুলো নিয়ে বিএনপির শীর্ষ নেতারা নিজেদের লোক বলে দাবি করছে, অথচ সেই পরিবারগুলো বলছে যে আপনার আপনার চাষারায় আপনার এক পরিবারের সদস্যের আমি কথা শুনলাম, তিনি বলছে যে আমরা কোনো দল করি না, অথচ বিএনপির লোকজন বলছে যে আমরা আমাদের পার্টির উনি সদস্য। এই যে অপরাজনীতি, একদিকে শেখ হাসিনার শাসনকে বৈধতা দিয়েছে ইন্ডিয়ার টাকাকে এবং শেখ হাসিনার টাকাকে, এই দায় বিএনপিকে নিতে হবে। বিএনপির জন্য বাংলাদেশে 15.5 বছর ফ্যাসিস্ট বাংলাদেশের জনগণের উপরে ওত পেতে বসেছিল। বিএনপির কোন লোক টাকা খাইছে আপনার কাছে মনে হচ্ছে? এভাবে কথা বলে একজনকে হেয় করা, এগুলো ঠিক না। এটা হেয় করা। পাঠান ভাই আপনি লিসেন, একটা দলকে একটা লোককে নিয়ে কমেন্ট করা, তার এভিডেন্স থাকতে হবে তো। যেখানে রিজভী সাহেব পাঠান ভাইয়ের কাছ থেকে 10 লাখ টাকা খাইছেন, এটা প্রমাণ হলে তাইলে না আপনি বলবেন। একটা লোকের মানি লোকের কেন মান সম্মান হয়ে করবেন? এটা কি রাজনীতির ভাষা হইলো? লেটর ভাষা হইলো? ইসলামী ব্যাংক দখল করতে কি আসলো? আপনি তো জানেন না ইসলামী ব্যাংক দখল করতে এসালামের পক্ষ আবার ইসলামী ব্যাংক দখল করতে যাবে, কিন্তু ইসলামী ব্যাংক তো দখলই আছে এসালামের। এই সমস্ত ফাইল আরে আপনারা তো আমরা একটা ইতো ছিলেন, ইতো প্রকৃতি থার্ড ক্লাস লোকজন কখনো আমার সাথে নিয়ে আসবেন না। আপনি যদি পারেন তো ওইবার আমি আসবেন আমার সাথে কথা বলে মানে ইন্টারেস্টিং কিন্তু আমি দাউদ ভাইকে 5 মিনিট টাইম দিই, তাহলে দাউদ ভাই একটু ফিনিশিং করুক দুজনের বিষয়টা। জি দাউদ ভাই একটু কথা বলেন, আমি দর্শকদেরকে লিংক দিচ্ছি। ভাই আমরা যারা বারবার করে সাধারণ মানুষ যারা আছি, বারবার করে বিএনপি জামাত সবার কাছে রিকোয়েস্ট করছি যে ভাই আপনারা নিজেরা গ্যাঞ্জাম করেন না, এখানে তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার জন্য এই গ্যাঞ্জামগুলা করাচ্ছে। দেখেন যতগুলা নিউজ হচ্ছে, বাংলাদেশের অনেক সাংবাদিক নামের সাংবাদিক এরা এখনো অ্যাক্টিভ আছে, যারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করে, যারা টাকা খাইছে অন্যভাবে। আপনারা কেন বোঝার ট্রাই করছেন না ভাই? এগুলা এই গেমটা বোঝার ট্রাই করেন ভাই। জামাত বিএনপির মধ্যে কোনো সমস্যা নাই, আমরা বহু রক্তের বিনিময়ে একটা ইউনাইটেড, আমরা বিএনপি জামাত। দাও শুনেন গত পরশুদিন জামাতের সাথে আমাদের লিয়াজো কমিটির বৈঠক হয়েছে, গত পরশুদিন। কালকে হয়েছে 12 দলীয় জোটের সাথে, আজকে হচ্ছে 7 দলীয় জোটের সাথে। আমাদের কন্টিনিউ মিটিং চলতেছে। আপনারা ওখানে বসে বলতেছেন যে জামাতের সাথে বিএনপির এই দ্বন্দ্ব হচ্ছে, ওই দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্ব হলে আমরা কি মিটিং করবো? আমরা ওদের সাথে বলছি না? এগুলো রাজনীতির রেটরিক ভাষা আছে, ওদের কিছু চামচারা এখনো এলাইভ আছে, ওরা এই সমস্ত ভাষা ইউজ করে বিভিন্ন ভাবে আমাদের মধ্যে লাগাই দেওয়ার জন্য এগুলি চক্রান্ত করতেছে। আমাদেরকে এটা বুঝতে হবে। এটা একদল আরেক দলকে দোষারোপ করে। আমি দাউদ এই 10 বছর এই টকশো করি, মাসুক ভাই এই আওয়ামী লীগের তাবৎ নেতাদের সাথে আমার হাওয়া ভবন নিয়ে ঝগড়া করতে হয়েছে, বিএনপি নিয়ে ঝগড়া করতে হয়েছে, চাঁদাবাজি নিয়ে ঝগড়া করতে হয়েছে, দুর্নীতি নিয়ে ঝগড়া, বেগম জিয়ার টাকা নিয়ে ঝগড়া করতে হয়েছে, জেল নিয়ে ঝগড়া করতে হয়েছে। এখনো আবার এই ঝগড়াই আমার করতে হবে। তা আমরা দেশের জন্য জাতির জন্য কি অবদান রাখলাম বলে? সমস্যাগুলো আমরা এখন ফেস করছি, আমরা এই যে আমাদের সমস্ত জাতি ভাই, বিদেশ বলেন দেশে বলেন যেখানে যে থাকুক ভাই, সবাই এক, মানে সবাই এক ছিলাম, সবাই এক আসছি, সবাই এক থাকবো। এটার জন্যই আমাদের কাজ করা উচিত। আমাদের নির্বাচনের আগ মুহূর্তে কে কোন দলে ভোট দেবে সেটা হচ্ছে নির্বাচনের ফিল্ডে দেখা যাবে ভাই। এখন ওই পলিটিক্সে গেলে আপনার এখনো তো ওই পরিবেশ সৃষ্টি হয়নি ভাই। আপনারা কেন আগের দিকে পা বাড়াচ্ছেন? এখন ওই পরিবেশ এখন সৃষ্টি হয়নি। দেখেন ভাই, আমি আপনার সাথে একটু অ্যাড করছি। যদি আওয়ামী লীগকে ব্যান করা হয় বা তারা দলীয়ভাবে ডিস্ট্রয় হয়ে যায়, জাতীয় পার্টি তো জুতার ময়লা, এটা তো আগেও মানে হাড্ডি খাইতো, এখন তো আরো কিছু পাবে না, শেষ। তো বাংলাদেশে যদি গণতন্ত্র থাকতে হয় 2টা রাজনৈতিক দল থাকতে হবে। আমেরিকায় বড় 2টা রাজনৈতিক দল, ইউকে বড় 2টা রাজনৈতিক দল, ম্যাক্সিমাম দেশগুলোতে বড় 2টা রাজনৈতিক দল থাকে। এরপরে তৃতীয় চতুর্থ গুলা কিছু আসন পা। এখন বাংলাদেশে তো গণতন্ত্র টিকার জন্য জামাত একটা দল হওয়া দরকার, বিএনপি একটা দল হওয়া দরকার। আপনি মনে করেন কিনা দাউদ ভাই? আপনি মনে করেন কিনা? আর আমি একটু দাউদ ভাই একটু থাকেন। আমি দর্শক, আমাদের প্রায় 1000-এর বেশি দর্শক আছে এখন লাইভে। আমি দর্শকদের কাছে জানতে চাই, যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে বিরোধী দলে আওয়ামী লীগ চান না জামাতকে চান? আর জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিরোধী দলে বিএনপি চান নাকি আওয়ামী লীগ চান? নিশ্চয়ই আপনারা চাইবেন যে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, আরেকটা বিরোধী দলে থাক, আবার প্রয়োজনে 5 বছর পরে চেঞ্জ হোক। তাহলে আগামী নির্বাচনে জামাত এবং বিএনপি, আমরা এই 2টা দলকেই চাই, এটা আমি মনে করি সবাই চান। তো আপনারা আগামী নির্বাচনে নিশ্চয়ই দাঁড়িপাল্লার ব্যানারে একটা গ্রুপ দাঁড়াবে, আরেকটা গ্রুপ দানিশ শীষ নিয়ে দাঁড়াবে। জনগণ ভোট দিবে, যারা বেশি ভোট পাবে তারাই সরকার গঠন করবে। এটাই আমার মনে হয় আমাদের জন্য খুবই দরকার। জামাত বিএনপি একসাথেও লিখতে পারেন, আলাদা আলাদা ভাবেও লিখতে পারেন আগামী নির্বাচনে। আওয়ামী লীগ আশা করি কেউ লিখবেন না, আওয়ামী লীগও লিখবেন না, জাতীয় পার্টিও লিখবেন না, আমি আশা করি। তারপরেও কেউ থাকলে তো লিখবেই। কিন্তু আমার হলো এই 2টা দল, জামাত এবং বিএনপি, বাংলাদেশের ভবিষ্যৎ সরকার গঠন করবে জামাত বিএনপি, এটা আমার প্রত্যাশা থাকবে। দাউদ ভাই যদি 1 মিনিট আর কিছু বলেন আপনি, তারপর আমরা একটু দর্শকদের ভাই আমি 2 মিনিট টাইম নেব। আমি জাস্ট একটা জিনিস বলি। দেখেন অনেকে বলবেন যে বিএনপির অবদান নাই,
বিএনপির অবদান ছিল, আমিও অস্বীকার করি বিএনপির অবদান নাই, বিএনপির অবদান ছিল। ওরা 16 বছর থেকে ওরা ফাইনালাইজ করতে পারেনি, ফাইনাল যে একটা হিসাব থাকে না, হিসাবের ফাইনাল অ্যামাউন্টটা তারা করতে পারেনি, কিন্তু তাদের প্রথম থেকে অবদান ছিল। বিএনপির ওই মানে সম্মিলিত অবদান, জামাতের সম্মিলিত অবদান এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি যে নিষ্পেষণ হয়েছে, এই সবগুলার সম্মিলিত ফলাফল হচ্ছে এই বিপ্লব। এখানে সবারই অবদান ছিল ভাই, কেউ কারোর এখন ওই সময় আসেনি ভাই। এখন দেখেন আমি আপনাকে বলি, ভারত চেষ্টা চালাচ্ছে যে কোনো ভাবে হাসিনাকে বাংলাদেশে পুশ করার জন্য, এবং এর জন্য তাদের অনেক বড় বড় টিম আছে ভাই, আমরা জানি। এই যে আমরা ফাঁসি রাত লটকাইলাম, এটা আমরা আমি একটু বলি ভাই, দেখেন এখন অনেক প্রকারের চেষ্টা চালাচ্ছে ভাই, এখনো বাংলাদেশের মধ্যে তাদের সেনাবাহিনীর লোকজন অনেকে অক্ষত আছে, এখন তাদের কিছু হয়নি। মানে আপনার এই যে এনএসআই, ডিজিএফআই অনেক লোকজন এখনো বসে আছেন, এরা এখনো অ্যাক্টিভ, সাংবাদিকরা অ্যাক্টিভ, যারা ছিল আগে সব সেই সেটআপে তো আছে, যারা সচিব ছিল তারা সেই সব জায়গায় বসে আছেন। তো আপনি এখন বসে যদি এই দ্বন্দ্ব আনেন, তারা তো ওই মিডিয়াতে উস্কানি দিচ্ছে যে তোরা এগুলা বল, আমরা কেন ওই ফাঁদে পা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, করলো, অন্যায় করলো, বিএনপি তাদের বিচার করছে, আমি বিএনপির দালালি করছি না, বিএনপি তাদের বিচার করছে। বিএনপিকে আপনি আরো দাবি জানান যে শুধু দল থেকে বহিষ্কার করা না, তাদের বিরুদ্ধে মামলা করার জন্য, তাদের বিরুদ্ধে যারা যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে মামলা করেন, মামলা করে তাদেরকে জেলের খানিকে টানান। এই বিএনপি অনেক জায়গায় করছে, এখন দেখছি যে করছে, এগুলো আরো অ্যাক্টিভ হন, আপনার দলের নতুন নেতৃত্ব আনেন, নতুন ভাবে কাজ করেন। ঠিক আছে, আমরা পরামর্শ দিচ্ছি বিএনপির ভালোর জন্য, খারাপের জন্য না ভাই। বিএনপি ভালো করুক, আমরা চাচ্ছি দল জামাতও ভালো করুক, বিএনপি ভালো করুক, আমরা চাচ্ছি না কোনো ফ্যাসিবাদ আসুক, কোনো ফ্যাসিবাদ যাতে আমার ভাই বোন যাতে নির্যাতিত না হয়, আমার যারা সাধারণ মানুষ এরা যাতে নির্যাতিত না হয় ভাই। আমার শেয়ার বাজারে টাকা নিয়ে পরে তদন্ত করে বলা যাবে, তাদের নাম প্রকাশ করা যাবে না, সংসদে দাঁড়ায় বলা, এইগুলা যাতে না হয়। এই যে যত টাকা চুরি করছে, খুন করে ফেলে বলছে তারা যুদ্ধ অপরাধী ছিল, তারা রাজাকার ছিল, এই জন্য খুন করছেন। তো এই টাইপের যাতে পুশ আমাদের জন্য না করে। এখন দেখেন আপনি বিএনপির কথা বলতে পারবেন, অনেকভাবে বিএনপিকে দোষারোপ করতে পারবেন। দেখেন বিএনপি বড় একটা দল, আপনাদের বিষয়টা মাথায় রাখতে হবে। বিএনপি ছোট একটা দল না, বিএনপি অনেক বড় দল, প্রতিটা জেলায় প্রতিটা থানায় এদের কমিটি আছে। আর এদের মধ্যে বিএনপি দেখাচ্ছে, আমি মনে করেন বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের নেতা, মনে করেন আমি নেতা না, তারপর মনে করেন ওয়ার্ড পর্যায়ের নেতা, আমার দরকার ওই এলাকার পাওয়ার। এর মধ্যে আমি দেখবো ওই এলাকার পাওয়ারের মধ্যে অনেক সময় অনেক কিছু করতে হয় ভাই, বললাম না অনলাইনে অনেক কিছু করতে হয় পাওয়ার গেইন করার জন্য, অনেক কিছু করতে যে অনেক সময় অনেক ভুল হয়ে থাকতে পারে, সেগুলা দল মানে যেভাবে অ্যাকশন নিচ্ছে এটাকে আরো অ্যাক্টিভ করেন, আরো অ্যাক্টিভ করে কার্যকারী করেন। কিন্তু আপনারা বিএনপিকে শেষ করে ফেলবেন এক পক্ষ, ভাই এক পক্ষ শেষ করে ফেলবেন, আরেক পক্ষ জামাতের রাজাকার বলে শেষ করে ফেলবেন, ভাই এটা তো আমরা চাচ্ছি না। আমরা সবাই মিলে এক দেশ চাচ্ছি, একটা দেশ। আমাদের রাজনীতি ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেটা নির্বাচনের মাঠে, বাকি সময় আমরা বাংলাদেশি সবাই এক, এখানে আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই। আমরা সবাই মানে ভারতের এগেইনস্টে, ভারত আমাদের যে নিষ্পেষণ চালাচ্ছে কেন এগেইনস্টে, আমরা বন্ধুত্ব চাইছিলাম ভাই, কিন্তু ওরা আমাদের বন্ধুত্ব বানাতে আমাদেরকে দাস বানাইছিল। আর ওই দাসত্ব থেকে আমরা মুক্ত হয়েছি, যে কারণে আমরা ভারতের এগেইনস্টে কথা বলছি। আমরা ভারত এমনি ভারত না, আমাদেরকে ক্ষতি করা হয়েছে, আমাদের 16-17 বছর পর্যন্ত আমাদের উপর নির্যাতন চালাচ্ছে ভারতের সহযোগিতায়, সরাসরি সহযোগিতায়, যে কারণে আমরা ভারতের এগেইনস্টে কথা বলছি। আমরা চাইছিলাম ভালো বন্ধুত্ব পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের সাথে, আমরা চাই ভালো বন্ধুত্ব, আমরা কারো শত্রু না, আমরা সবার সাথে বন্ধুত্ব চাইছিলাম। কিন্তু আপনি একটা এই হাসিনার মতো একটা খারাপ মানুষকে দিয়ে আমার ঘাড়ে বসাই দেওয়ার জন্য আমরা আপনার এগেইনস্টে কথা বলছি। আপনারা ভারত থেকে বসে এখনো বাংলাদেশের প্রতি সব কাহিনী করা শুরু করছেন। আমরা এই জন্য আপনাকে হুঙ্কার হিসেবে বলছি আপনার 7 সিস্টার থাকবে না, মানে 7 সিস্টার গেলে আমাদের বাংলাদেশের কোনো লাভ নাই। কিন্তু আমরা বলছি কি জন্য, আমাদের নিজেদের রক্ষার্থে, নিজের দেশের মানুষের সিকিউরিটির জন্য, আমাদের সিকিউরিটি লাভ আছে, আমাদের সিকিউরিটিতে ইয়া হবে, প্লাস পয়েন্ট হবে। অসংখ্য ধন্যবাদ এম এ দাউদ ভাই, আপনার বিশ্লেষণ আমরা নিয়মিত শুনি এবং আবারও শুনবো সামনের অনুষ্ঠানে। আজকে আমি একটু দর্শক বেশ কয়েকজন ভাই যুক্ত হয়েছে, আমি 2 মিনিট করে সময় নেওয়ার অনুরোধ করবো। আহমেদ বাশার ভাই, আপনাকে 2 মিনিট সময় নেওয়ার অনুরোধ করছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমার একটা প্রশ্নের উত্তর অলরেডি মাসুক ভাই 50% দিয়ে দিয়েছেন, তারপরে বলি এখন জামাত বিএনপি নিয়ে বা ফাটল নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে জামাত আর বিএনপি এখন মাঠের মধ্যে আছে, যেহেতু স্বৈরাচার লীগও শেষ, জাতীয় পার্টিও শেষ, মাঠের মধ্যে তো 2 দলই আছে, বড় দলের মধ্যে এখন হিসাব করলে তারাই আছে, তারপরে কিছু ছোট দলগুলো আসবে। এখন রাজনৈতিক ভাবে তারা যদি একত্রিত নির্বাচন করে বা একত্রিতই থাকে, তাহলে রাজনৈতিক মানুষ ভোট দিবে কাকে? তাদের তো ভিন্ন মতামত থাকতেই হবে, বিরোধী দল হওয়ার তো কোনো জায়গাই নাই ভাই। এখন এতদিন স্বৈরাচার ছিল এক পক্ষে, সমগ্র বাংলাদেশ ছিল এক পক্ষে, এখন আজকে স্বৈরাচার নাই, তো আমার যে দেশের ভিতরে যে রাজনৈতিক দলগুলা তারা তো ডিবেট থাকবে। এখন আমি আপনার বিরুদ্ধে গিয়ে নির্বাচন করবো না, তার রাজনৈতিক আমার যে দলের যে এক্সট্রা একটা মতামত সেটা তো আমার প্রকাশ করতে হবে। তো এটাই আশা করবো বিএনপি এবং জামাত সবার নেতা কর্মীদের কাছে, আপনারা এখন আলাদাভাবে তো অবশ্যই নির্বাচন করতেই হবে, এখনো যদি লিয়াজও করুক, বৈঠক করুক, ওইটা যাতে দেশের স্বার্থে হয়। আমাদের এই একটাই কথা যে ভারত বিরোধী স্লোগান থাকতে হবে, এটাই আমাদের দর্শকের চাওয়া পাওয়া। আর বিষয়টা হচ্ছে এখানে একটাই যে আমাদের দেশের মানুষ কি কারণে জানি না অনেকেই ভারত বিরোধী বড় বড় রাজনৈতিক দলগুলা বা ছোট রাজনৈতিক দলগুলা ভারত বিরোধী কোন কর্মকাণ্ডে গেলে তারা যেন কেন চুপসে যায়, আমি জানি না কোন দিক দিয়ে ভারতের কাছে তারা ধরা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আহমেদ বাশার ভাই সুন্দর কথা বলেছেন। 2 মিনিট কথা বলবেন বাইজিৎ ভাই, 2 মিনিট। বাইজিৎ 2 মিনিট। বাইজিৎ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম মাসুক ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন। মাসুক ভাই আমি আসলে আসতাম না, হ্যাঁ আমি আসলে আসতাম না, আসছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আসলে আসতাম না, আসছি। ওই যে তামিম ভাই এবং রবি
ভাই দুইজন আর কি সিনিয়র মানুষ, তাদের কথা মানে সরাসরি এটা আসলে আমি পছন্দ করিনি। যাই হোক, তারা অনেক বিজ্ঞ, তারা আমার থেকে অনেক ভালো জানে। কিন্তু দেখা গেছে জামাতকে আর বিএনপি কে, সবই আমরা বাংলাদেশের মানুষ, দিন শেষে সবাই ভাই ভাই। তো জামাত কি করছে, বিএনপি কি করছে বিগত দিনে সবাই জানে, সাধারণ জনগণ জানে, সবাই জানে। তো এক্ষেত্রে নতুন করে কিছু বলার আর দরকার পড়ে না আমি মনে করি। তো আমরা চাই দিন শেষে সবাই একত্রেই থাকতে, এতে আর জামাত বিএনপি সব মিলে বাংলাদেশ একটা পরিবার। এই পরিবারে সুন্দরভাবে সবাই যেন থাকতে পারে। এক পরিবারে থাকলে ভাই বোন ঝগড়া হয়, আবার কিন্তু দিন শেষে একত্রেই বসবাস করে। তো এইটা নিয়ে মনোক্ষুণ্ণ বা মানে আমার কথা হচ্ছে ভবিষ্যতে আমরা যেন এটা নিয়ে মানে বেশি দূরে না যাই, যে ঝগড়া হবে আবার মনে করেন কথা কাটাকাটি হবে, আবার একসাথে বসবাস করবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মতামত। আপনার এটা প্রশ্ন না কিছু না, মতামত, আপনি বক্তব্য শুনেছেন, এখানে মতামত দিয়েছেন। সোহেল ভাই ছোট্ট করেই বলবেন। আর আমি সোহেল ভাই, আপনি দর্শক হলো, আমি একটা প্রশ্ন আপনাকে ছুড়ে দিই, সেটা হলো গণতান্ত্রিক দেশ চলতে হলে দুইটা মার্কা থাকা লাগবে জনগণকে ভোট দিতে হলে, মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম 100টা হোক অসুবিধা নাই, কিন্তু মিনিমাম দুইটা। এখন জামাতের দাঁড়িপাল্লা হয়তো পেয়ে যাবে বা পাবে, বা না পাইলে অন্য মার্কা করবে জামাত, আর দানিশ শীষ বিএনপির। এখন এই দুইটা থাকা বেটার নাকি আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকা বেটার? মানে আপনি কোন দুইটা দল ফার্স্ট এবং সেকেন্ড হোক, মানে একটা সরকার গঠন করুক আর একটা বিরোধী দলে থাকুক। এখন আমি আর আপনি তো কনফার্ম হতে পারবো না নির্বাচনের আগে যে জামাত ফার্স্ট হয়ে যাবে অথবা বিএনপি ফার্স্ট হয়ে যাবে, কাউকে ডিক্লেয়ার করা যাবে না। তাহলে তো এটা ইলেকশন হয় কিভাবে? ইলেকশন তো ভোটের পরে কে কতটা সিট পাবে সরকার গঠন করবে। আপনি নিজে কোন মার্কাগুলা আগামী বছর, দুইটা মার্কার নাম বলেন, কোন দুইটা মার্কা নির্বাচন করা উচিত? জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চারটে আমি বলে দিলাম, এর মধ্যে আপনি দুইটা চয়েস করেন, যে দুইটা মানে কন্টেস্ট করা দরকার, একটা বিরোধী দলে থাকা দরকার। জি, আপনার বক্তব্য এটা থাকবে, দর্শকের কাছ থেকে আমরা একটা মীমাংসা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভার্চুয়াল প্রোগ্রামে আপনারা যারা অতিথিবৃন্দ উপস্থিত আছেন, আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুইটা মার্কা হয়তো দাঁড়িপাল্লা জামাত হতে পারে এবং দানিশ শীষ হতে পারে, এছাড়া কোনো বিকল্প থাকতে পারে না। কিন্তু এটাতে একটা রহস্যজনক প্রতিহিংসা আছে। যে প্রতিহিংসাটা হচ্ছে, দেখেন এই দুইটা দলের ভিতরে আমাদের যেটা কার্যকলাপ করতে হবে, হয়তো আপনারা অনেকে জামাত করতে পারেন, আমরা অনেকে বিএনপি করতে পারি। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা প্রতিযোগিতা করব, কে কতটুকু ভালো ফলাফল করতে পারি। প্রতিহিংসা নয়, আমরা কে কতটুকু ভালো ফলাফল এবং জনগণের মন জয় করতে পারি। আপনি জামাতের আদর্শ নিয়ে আপনি কাজ করে যান, আমি বিএনপির আদর্শ নিয়ে আমি কাজ করে যাই, দেখি শেষ প্রান্তে কে বিজয় চিনিয়ে আনতে পারে জনগণের হাত থেকে। এটার ভিতরে কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দলকে অবশ্যই থাকতে হবে। যদি প্রতিহিংসায় লিপ্ত হয়ে যায়, তাহলে ওই যে জনতা আবারও স্লোগানের মধ্য দিয়ে বলবে খুনি হাসিনাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল, তাহলে এটা একটা প্রতিহিংসা সৃষ্টি হয়ে যায়। তো সেই জন্য বলি, আমরা যে সমস্ত রাজনৈতিক দলকে সাপোর্ট করতেছি এবং আমরা আগামীতে চাচ্ছি এই দুটি দল হয়তো বাংলাদেশে পরিচালনা, সমস্ত রাজনৈতিক দল থেকে কিন্তু বিভিন্ন নেতা কর্মী নেওয়া হবে আগামী রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক জনগণের মধ্য দিয়ে কিন্তু একটি দেশ পরিচালনা করার জন্য বর্তমান প্রেক্ষাপট অবস্থান করতেছে। তাহলে এখন যদি আমরা প্রতিহিংসার সাথে লিপ্ত হয়ে যাই, আমরা যেন ওই যে মধ্যখানে আমাদের সফলতাটা যে আমরা অর্জন করতে পেরেছি, স্বাধীনের স্বার্থটা যে আমরা উপভোগ করতে পেরেছি, এটাতে যেন কোনো ধরনের প্রতিহিংসা বা কোনো ধরনের আঘাত যেন মান-সম্মান যেন হানি না হয়, সেই জন্য আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন প্রতিহিংসা ছেড়ে যেন আমরা আদর্শ যেন বিলীন করতে পারি, জনগণের মন জয় করে যেন আগামী একটি সুন্দর একটি বাংলাদেশ আমরাও যেন উপভোগ করতে পারি। এই ভার্চুয়াল জগতে আপনারা হচ্ছেন আমাদের সিনিয়র, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, মনে কষ্ট নেবেন না। আমি আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। আপনারা হচ্ছেন আমাদের শিক্ষার গুরু, আপনারা রাজনীতির বিশ্লেষণ করবেন, আপনাদের কাছ থেকে আমরা স্বীকৃতি অর্জন করব। কিন্তু আপনাদের ভিতরেও কোনো ধরনের প্রতিহিংসা থাকতে পারে না, যাতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই সমস্ত ব্যক্তি নিয়ে এখন ভার্চুয়াল জগতে কোনো ধরনের টক শো বা ভার্চুয়াল প্রোগ্রাম হচ্ছে না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাইকে। খুবই দেখছেন একজন দর্শকের কাছে কিন্তু আমরা অনেক শিক্ষণীয় এবং অনেক পরামর্শমূলক কথা পেয়েছি। আসলেই তো আমি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি যে দর্শকরা লিখতেছে যে বাংলাদেশে দুইটা দল থাকা দরকার, একটা হলো জামাত আর একটা বিএনপি। এখানে প্রায় 50-50 লিখতেছে। তাহলে বোঝা গেল যে একজন মানুষও আওয়ামী লীগ লেখে নাই, একজন মানুষও জাতীয় পার্টি লেখে নাই, যারা লেখছে সবাই লেখছে জামাত আর বিএনপি। তার মানে আগামী নির্বাচন জামাত আর বিএনপি দুটা ব্যানারই হবে। জালালি সঙ্গীত ভাই, আপনাকে জাস্ট 1 মিনিট সময় কথা বলার অনুরোধ করবো। মনির ভাইকে আমি বসাই রাখছি। জি, আপনার মাইকটা ওপেন করে 1 মিনিট কথা বলেন। আপনার মাইক্রোফোনটা বন্ধ আছে। জি বলেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ভাই, মহান অতিথিবৃন্দ এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন। আলোচ্য শিরোনাম যেটা জামাত না বিএনপি, তো জামাত না বিএনপি ক্ষমতায় এই দ্বন্দ্ব বা পলিসি মারাত্মক পরিণতি বয়ে আনবে, বরং বর্তমান সরকারকে কন্ট্রোল গাইড করে বিগত সরকারের অপকর্মের ন্যায্য সুষ্ঠু বিচার সম্পন্ন করলেই জাতির ভবিষ্যৎ স্বপ্ন আশা বাস্তবায়িত হবে এবং জামাত ও বিএনপি বাঁচার জন্য অক্সিজেন পাবে। না হলে এর বিপরীত করলে সঞ্চালক ভাই, অক্সিজেন শূন্য হয়ে এই দল আবার মারা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চমৎকার। কবি একেবারে কবিতার সুরে জামাত বিএনপি কে টাইট করে দিছে। জামাত বিএনপি অক্সিজেন হারাবে, কবি কবিতার সুরে বলে দিয়েছে। মনির ইসলাম রবি ভাই, আপনার সমাপনী বক্তব্য। রবি ভাইকে কথা বলার অনুরোধ করছি। ধন্যবাদ। শো চালাবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পাস হয়ে গেছে। আপনারা কথা কইবেন, আমি কি করব?
আমারে তো টানাটানি, আমি তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়ে মানুষকে জানার জন্য, বোঝার জন্য, কথা বলার জন্য যে সুযোগ করে দেন, সেজন্য আমরা সবসময় কৃতজ্ঞ থাকি মাসুদ ভাই আপনাদের কাছে। আপনারা আল্লাহর কাছেও রহমত পাবেন এবং জনগণেরও ভালোবাসা পাবেন, দোয়া পাবেন। বিগত 5 বছর যেভাবে আপনি অক্লান্ত ভাবে পরিশ্রম করেছেন, জামাতের ট্যাগ লাগিয়ে আপনাকে আপনার শো আওয়ামী লীগরা বয়কট করতে থাকলো, তারপরেও কিন্তু আপনি নির্ভীক সৈনিকের মতো এই শোকে চালিয়ে নিয়েছেন। এমনকি আমার সাথে আওয়ামী লীগের নেতারা যারা বায়াস করছে তাদেরকে অনেকে আপনি শো থেকে বয় করে দিচ্ছেন। এই যে আপনার একটা সাহসিকতা, আপনার একটা দৃঢ়তা, এটার কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকি। শেষ প্রান্তে এসে একটা কথা আমি বলি, আপনিও বারবার মাসুদ ভাই বলছেন, এটা কিন্তু নির্বাচনের পরিবেশ না। কে আপনার ধানের শীষ ভালো না নৌকা ভালো নাকি অন্য দল ভালো, এই সময় বিবেচনা করা আমাদের এখন সময় না। মাসুদ ভাই, অত্যন্ত ক্রিটিক্যাল একটা সময় আমরা পার করতেছি। যারা যেভাবে বলতেছে এগুলি টিভিতে বলা যায়, শোতে বলা যায়, কিন্তু অভ্যন্তরীণ যে কবি ভাইও আছে, অভ্যন্তরীণ ভাবে কত চাপের মধ্যে এই ডক্টর ইউনূস সাহেব আছেন এবং তার এই পরিষদ আছে, সেটা ওই জায়গায় আমরা কেউ যদি ধারে কাছেও থাকতাম বুঝতে পারতাম। গরমটা কত আন্তর্জাতিক শুনেন, আপনাকে বলি, বুঝতে পারতাম হিট মানে এখন যে কত একটা হিট টাইম যাচ্ছে। মাসুদ ভাই, এই ভারত এই যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিন, ও যে কত বড় গাদ্দার, ওর ইতিহাস দেখেন। 100 দেশের রাষ্ট্রদূতকে নিয়ে 7,000 নির্বাচনের আগে সে ইন্ডিয়াতে, বাংলাদেশও না, ইন্ডিয়াতে বসে কনফারেন্স করছে। বিনায়ক হাত্তা ভারতের পররাষ্ট্র সচিব, এই মন্ত্রী জয়শঙ্কর সহ 100টা দেশের রাষ্ট্রদূতদেরকে নিয়ে সে সেখানে কনফারেন্স করছে। এই নির্বাচনকে, অবৈধ নির্বাচনকে পরিচালনা করার জন্য তাদের সমর্থন দিয়েছে। টুজি সম্মেলন করছে। সে নিজে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানে, মুভমেন্ট সাহেব তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, উনি ছিলেন না উপস্থিত, আপনারা সবাই জানেন। টুজি সম্মেলন করছো করে কিভাবে আমেরিকাকে, যে আমেরিকা এত বড় নয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে 7 তারিখে যদি নির্বাচনের বিরুদ্ধে, তাদেরকে পর্যন্ত এই ভারত বশ করে ফেলেছে। এটা তো সেই ভারতই। এই ভারত যে কি করতেছে আন্তর্জাতিক লেভেলে আপনি কল্পনা করতে পারবেন না। মাসুদ ভাই, পাঠান ভাই এখানে আছে। কমলা হ্যারিসের বাড়ি কোথায়? কমলা হ্যারিস কে? ইন্ডিয়ান বংশধর। আপনি বুঝেন এবার, এই সোনাক আপনার প্রধানমন্ত্রী ছিল কদিন আগে, কোথায় তার বাড়ি? সারা পৃথিবীতে ভারতীয়রা ভাই ক্ষমতার শীর্ষে বসে আছে। এই যে আইএমএফ আমরা বলি, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের নাম কি বলেন? সে এক ভারতীয় বংশ। এডিবির চেয়ারম্যান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ভারতীয়। কত চাপে যে আছে, কিছু নাই তো মাসুদ ভাই, পাঠান ভাই। এই যে ডলার মলার করতেছেন, ওই যে ওরা যে হিসাব টিসাব সেগুলো ভুয়া ভাই, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই ভাই। একটা খালি বান্ডার নিয়ে ইউনুস বসছে। আজকে এই ইউরোপিয়ান ইউনিয়ন ওনাকে টাকা দিচ্ছে, ওনার বন্ধুত্ব আছে দেখে। আজকে বারাক ওবামা সব 92 জন নোবেল লরিয়েট ওনাকে সমর্থন জানাইছে। বিশ্ব ব্যাংক শুধু ওনাকে হাত খরচ হিসাবে 400 কোটি মার্কিন ডলার দিচ্ছে, যে আপনি এই যে বেতন ভাতা দিবেন, এটা সমস্যা হবে, এটা লোনের ভিতরে। আইএমএফ এর সাথে আমাদের লোন আছে, লোনের বাইরে একটা টাকা ওনাকে স্পেশালি দিচ্ছে। তাহলে বুঝেন, এই সরকারকে টিকায় রাখার জন্য সারা পৃথিবীর একটা অংশ বিবেকমান মানুষরা চাচ্ছে। আর ভারত এবং তার মিত্ররা এবং স্বয়ং ইসরায়েল সহ এই চক্রান্তের সাথে সম্পৃক্ত হয়েছে ইউনূস সাহেবের গভর্নমেন্টকে ফেল করে দেওয়ার জন্য। আমরা এখানে কেটা জুট নিল, কেটা ব্যাংক নিল, কেটা হাওয়া ভবন করলো, কেটা খাওয়া ভবন করলো, এগুলি কোনো বক্তব্য না ভাই। লেখাপড়া শিখেছেন সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে। আপনাদের কাছ থেকে জাতি এবং এই সরকারকে কিভাবে আমরা টিকিয়ে রাখতে পারি সেই জন্য আমাদের পলিসি মেকিং করে বলতে হবে, তাদেরকে পথ দেখাতে হবে। তা না করে বিএনপি কি করবো, জামাত কি করবো, কে ক্ষমতা আসবে, এটা সময় এখন নাম আসবে। এখানে সরকারকে টিকিয়ে রাখতে ইলেকশনে সেই সময় বোঝা যাবে, তখন আমরা ভোটাভুটি করি। আমি নিজে গিয়া দুনো পার্টির সাক্ষাৎকার নেব, দুনো পার্টি। হ্যাঁ, ধন্যবাদ। আমি কি জন্য বলছি, যে একটা বিশাল ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি। এই ক্রাইসিসটা সাংবিধানিক ক্রাইসিস, এই ক্রাইসিসটা প্রশাসনিক ক্রাইসিস, এই ক্রাইসিসটা বাহিনী ক্রাইসিস, এই ক্রাইসিসটা ইউনিয়ন পরিষদ থেকে ধরে যত জায়গায় যত অর্গানাইজেশন আছে সব জায়গায় তারা কাজ করতেছে না ভাই। আপনি বাংলাদেশে থাকলে বুঝতে পারতেন মাসুদ ভাই। এই পুলিশ যে থানায় আছে, আপনাকে এই 5 তারিখের পর থেকে যে এখন পর্যন্ত যে পুলিশ আসছে, এই থানার সামনে আর্মিরা চকি বানাইছে, এই গার্ড রুম বানাইছে, ওটার মধ্যে আর্মিরা দাঁড়ায় থাকে, নাইলে পুলিশ থাকবে না, পুলিশ চলে যাবে। সোজা কথা পুলিশে ভাই, একটা আপনি তো একটা আপনার দুজনই তো একটা পশ্চিমা রাষ্ট্র, পুলিশ দিয়ে রাষ্ট্র চলে, আপনাদের রাষ্ট্রগুলি পুলিশ দিয়ে চলে ভাই। সেই পুলিশ যদি ইনএক্টিভ হয়ে যায়, এখন পর্যন্ত আল্লাহর রহমত আমাদের এই ছাত্ররা মিলা জনগণ চুরি ডাকাতি অনিয়ম, যা রাস্তার যানজট জ্যাম, এগুলিকে সমস্যার সমাধান করে টিকে আছে।
এই সরকার, এটা মারহাবা বলা উচিত। কেউ ফাংশনিং করছে না ভাই, ডিসি ফাংশনিং করে না, এসপি করে না, সচিবরা করে না, কোনো ফাইল সই করে না, দিনের পর দিন ঘুরতেছে। আমাদের উপদেষ্টারা ফাইল বগলতলা করে নিয়ে সচিব থেকে সই করে, এমন পরিস্থিতিও এই সচিবরা সৃষ্টি করছে। 34 জন সচিব, তারা অলরেডি ইনস্ট্যান্ট এখন আছে, তাদের লোক, তারা কোনো কাজ করতেছে। মন্ত্রী পরিষদের সচিব মাহবুবুর রহমান, সে কে? সে হাসিনার ফুফাতো ভাইয়ের সম্বন্ধী, এই মাহবুবুর রহমান। এই তো আমরা হিস্ট্রি জানি না ভাই, শুধু খালি এখানে তর্ক করে জনগণকে উত্তেজিত করে বাহাবা নেওয়ার কোনো সময় না। এখন সময় হলো এই সরকারকে টিকিয়ে রাখা, তা নাইলে এই জাতি ব্যর্থ হয়ে যাবে। আপনারা জানেন সেদিন যে ঘটনা করছিল, এই হাসিনার যে এসএসএফ যে পাঠান ভাই আছে, এসএসএফ যে অর্ধেক হলো আপনার রয়্যাল লোক, ভারতীয় ব্ল্যাক ক্যাটের মেম্বার, যেগুলো ইন্দিরা গান্ধীকে পাহারা দেবা, এই যে মোদীকে পাহারা দেবে, ওটা ব্ল্যাক ক্যাট বলে। হ্যাঁ, এই ব্ল্যাক ক্যাটের সব ছিল। তারা তো 3 বাহিনীর প্রধানের উপর অস্ত্র উঠে ফেলেছিল, যে গান লোডেড যখন হাসিনা করছে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী যারা, সেনাবাহিনীর চিফের সামনে তো অস্ত্র উঠাতে পারে না, ওরা ডাউন করে দিচ্ছে। না হলে ভাই রাষ্ট্রটাই একটা ছিন্নভিন্ন হয়ে যেত। যদি 3 বাহিনীর প্রধান ওখানে মারা যেত, তাহলে রাষ্ট্রটা কি হতে বলেন? এখানে কথা রাইট আছে, দুনো পক্ষের দায়িত্ব তাদের প্রধানকে সিকিউরিটি দেওয়া, এই কারণে দুনো পক্ষের পিস্তল রেডি হয়ে গেছিল। এটা হলো নিউজটা হলো শেখ হাসিনাকে 45 মিনিট টাইম দিয়েছে যে জনরোষ আইসা এই ইয়েতে আসতে, গণভবনে আসতে 45 মিনিট লাগবে। তখন দুনো পক্ষের গান রেডি হয়ে গেছে, দুনো পক্ষ। এটা সেনাবাহিনীর, এটা আপনি শুনছেন? না, সংশোধন করি। না ভাই, আমি সংশোধন করি। আমাদের যারা এসএসএফ, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বাহিনী থেকে যে এসএসএফ সদস্যরা, তারা কিন্তু গণভবনে ছিল। গণভবনের পিছনে দরজা দিয়ে রয়ের ব্ল্যাক ক্যাট যারা, তারা সব সংসদ ভবনে যায় পড়েছিল। ওই পাঠান বাড়ি জিজ্ঞাসা করে। হ্যাঁ, 5 মিনিট সময় পেয়েছিল, 5 মিনিট সময় পেয়েছিল তারা রবি ভাই আপনাকে বলার জন্য। ইয়েস, হ্যাঁ। এখন বুঝতে হবে এখানে চক্রান্ত যে কত রকম হচ্ছে, তখন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত, এবং যতদিন উনি থাকবেন ততদিন পর্যন্ত। আচ্ছা, এখন কি রবি ভাই আমরা বিশ্বাস করব যে বাংলাদেশে কোনো ফিজিক্যাল ইন্ডিয়ান লোক আছে? যদি থাকে, বাংলাদেশে যেগুলা জন্ম, বাংলাদেশের মানুষ যারা তারা আছে, কোনটা সত্য? বাংলাদেশে আছে এখন? হ্যাঁ, আছে। এত খেলনা মনে করেন না ওদেরকে, ওরা খুব কঠিন আছে। মানে কি পৃথিবীতে দুইটা, এটা পাঠান ভাই আছে, পৃথিবীতে 4টা গোয়েন্দা সংস্থা আছে যার নাকি ইমান নাই, তাদের ইমান নাই। গোয়েন্দা হলে ইমান থাকে না। 4টা হলো, একটা হলো র, একটা হলো মোসাদ, একটা হলো সিআই, আর একটা হলো কেজিবি রাশিয়া, সিআই পাঠান ভাই, ঠিক আছে? যার হলো আমি 4টার নাম বলছি। ইমান থাকলে গোয়েন্দাগিরি করা যায় না। M5 মাসুক ভাই ওখানে আছে। হ্যাঁ, যাই হোক, এটা আপনি প্লাস করেন, আমার তো আমি বললাম। এখন র কি আপনি কি মনে করেন? র কি ইন্ডিয়ান মানুষ? র না, আপনার র হলো তারা যারা নাকি ট্রেন, এই হাসিনাকেও 6 বছর ভারতে রেখে এই ইন্দিরা গান্ধী, প্রণব মুখার্জিরা ট্রেন করেছে। তার 2 ছেলে, এই সাইমা আওয়াজের জয় এবং সাইমা, তারা 2জন আপনার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউশনে লেখাপড়া করেছে। সেখান থেকে তাদেরকে ট্রেন করা হয়েছে, মগজ ধোলাই করে দেওয়া হয়েছে। এবং এটাই ওদের পলিসি, এরা এইভাবেই কাজ করে। তাহলে আপনি হামাসের হানিয়া ইরানে মারা যাবে কেন? ইরানি কি মোসাদ ছিল? আমেরিকান সোলজার ছিল? ইরানে মোসাদ এমন লোকদেরকে ট্রেন করছে, তারা মোসাদের চেয়ে আরো অনেক বেশি ইসরায়েলি হয়ে গেছে। তারা হানিয়ার মতো লোকে ফায়ার করছে। ওইটাই আমি বলছি রবি ভাই, বাংলাদেশে র আছে মানে এটি বাঙালি জারস, এটি হলো বাংলাদেশের জারস, এটি ভারতের সরাসরি ফিগার না। বাংলাদেশে তারা যাদেরকে ট্রেন আপ করাইছে, বাংলাদেশে তারা যাদেরকে বানাইছে, তারা এখন আছে। নতুবা তো আমাদের সেনাবাহিনী বা আমাদের পক্ষে এখন দেশপ্রেমীরা এদেরকে ছাড়বে না, ওরা যদি ফিজিক্যাল থাকে। তো আমি পোশাকে চলে না ভাই, তারা পোশাকে চলে না। না, তারা যারা গোয়েন্দাগিরি করে তারা কিন্তু পোশাকে চলে না। না, তা তো অবশ্যই না। জি, আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে আসছি। নেটটা মনে হয় সে রাস্তা দিয়ে রবি ভাইয়ের শব্দটা আমি ক্লিয়ার পাই না। পাঠান ভাই, আপনি কি ক্লিয়ার শুনতেছেন? না, শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক শোনা যাচ্ছে না। আমরা অনুষ্ঠানটা শেষ করে ফেলি আজকের মতো। পাঠান ভাই, আমার নামাজের টাইম একটু ব্রেক হয়ে যাবে। না, পাঠান ভাই, আপনার সাথে দেখা হয় নাই 5 তারিখের পরে, আজকে দেখা হলো, এজন্য একটা স্পেশাল থ্যাঙ্কস। আপনি আমাদের সহযোগী ছিলেন আন্দোলনে এবং সংগ্রামে, এবং আপনি যে সমস্ত তথ্য আমাদের কাছে পাঠায় আমাদেরকে সমৃদ্ধ করছেন,
আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞ এবং স্যালুট জানাই আপনাকে। অনেক ধন্যবাদ রবি ভাই, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ রবি ভাই, পাঠান ভাই সহ আজকের অনুষ্ঠানের সকল অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় দর্শকদেরকে যারা কথা বলেছেন এবং যারা এই অনুষ্ঠানটা দেখেছেন। আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য ইউকে মাসুদ ভাই আমি 2 মিনিট আমি কথা বলবো। হ্যাঁ বলেন। দেখেন যে বর্তমান সরকারকে আমরা যদি সহযোগিতা না করি, দেখেন 16 কোটি মানুষ বাকরুদ্ধ ছিল এই 16 বছর। আপনার মতো যারা মিডিয়া ব্যক্তিত্ব, যারা আপনারা বিদেশ থেকে যে মিডিয়া যুদ্ধ করে আমাদের মুখ বন্ধ ছিল না, আমরা কথা বলেছি বাইরে থেকে এই যুদ্ধে এবং আমরা সরব ছিলাম। যদিও রবি ভাই অনেক আপনার কি বলবো যে সামনে ওনার দরজার সামনে পুলিশ, ওনার দরজার সামনে বিরোধী দল, তার ভিতর থেকেও যে এই যে অন্ধকার রুমে থেকে একটা বন্ধ রুমে থেকে যে কথাগুলো বলেছেন, মানুষকে জাগ্রত করেছেন, এর জন্য রবি ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই সাহসিকতার জন্য। দেখেন আজকে ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী, রেড, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গায় আপনার এই 16 বছরের সেটআপ, এই সেটআপকে আপনি 1 মাসে আর 2 মাসে কিভাবে দাবি করেন যে সব পরিষ্কার করে ফেলতে? একটু সময় দেন। যে এই যে আপনার বিভিন্ন সংস্থা, সেই সংস্থায় প্রতিটা ক্ষেত্রে তাদের একটা সেটআপ ছিল, যেটা আপনার অন্য আমাদের পার্শ্ববর্তী দেশই বলুন বা অন্য একটা দেশের অ্যাডভাইজে যেভাবে পরিচালিত হয়েছিল, এবং এখনো ওই সেটআপটা বর্তমান আছে। এটা থেকে বের হয়ে আসতে সময় লাগবে। একই সাথে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যে কাজটা এই সরকার করতে যাচ্ছেন, যে ব্যাংকে রিজার্ভ নাই, রিজার্ভ শূন্য। আপনার ন্যাশনাল ডেট $98 বিলিয়ন। এই যে বিভিন্ন দেশে, চায়নাতে, জাপানে এবং ওয়ার্ল্ড ব্যাংকে যে পেমেন্ট গুলা, আদানি গ্রুপকে যে পেমেন্ট গুলা দিতে হবে, এগুলো তো ডিফল্টে তো পড়া যাবে না। এই ডিফল্টে পড়লে আমাদের যে ডেট রেটিংটা, এই যে আপনার ফিচ, যে আমাদের যে কারেন্সি রেটিং, সেই রেটিংটা ফল করবে। তো ওদিকেও ইন্টারন্যাশনাল, ওদিকেও আপনার খেয়াল নিতে হচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের একজন ভদ্রলোক, ওনার 83 বছর বয়স, এত কিছু চাপ দেয়া এখন ঠিক হবে না। আমরা যদি জামাত এবং বিএনপি এইটা যদি আপনার এই সরকারকে আমরা সাপোর্ট করে, এই সরকারকে দিনে রাতে সাপোর্ট করে নিয়ে যাই, তাইলে জামাত বিএনপি বেনিফিটেড হবে। আর আমরা এই বিএনপি এবং জামাত যদি নিজে নিজে দ্বন্দ্ব লাগে, তাহলে বেনিফিশিয়াল যে হবে সে হবে আওয়ামী লীগ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।